তো নেটফ্লিক্সের দ্য স্যান্ডম্যান সিরিজের সব থেকে ভালো জিনিস কি জানেন তো, যে এটা একটা ভালো সিরিজ। তবে দুঃখের ব্যাপার হচ্ছে যে প্রতিটা গল্পের মতন এই গল্পটারও একটা শেষ আছে, এবং সেই শেষটা আমরা সময়ের অনেক আগেই পেয়ে যাচ্ছি আসলে, যেটা নিয়ে ভিডিওর শেষে কথা বলবো। তো গল্প হচ্ছে আমাদের ড্রিম কিং অর্থাৎ স্বপ্নের রাজা, যার নাম হচ্ছে মরফিয়াস, বা তাকে দ্য স্যান্ডম্যান বলেও ডাকে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি দ্য স্যান্ডম্যানের প্রথম সিজনটা কিন্তু অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি, যদি না দেখে থাকেন তো কি করছেন ভাই। সো এই গল্পটা গড়ে উঠেছে ডিসি কমিক্সের একটা চরিত্র যাকে বলা হয় দ্য স্যান্ডম্যান, যে হচ্ছে স্বপ্নের দুনিয়ার রাজা। তবে সে একা না, তার অনেক ভাই বোন রয়েছে যাদেরকে এন্ডলেস বলা হয়, অর্থাৎ ডেস্টিনি, ডেসপেয়ার, ডিস্ট্রাকশন, ডিলিরিয়াম, মানে সব ডি দিয়ে নাম। এই গল্প অনুযায়ী মানুষেরা যখন স্বপ্ন দেখে তখন সেই মানুষগুলো এই ড্রিমের দুনিয়াতে চলে আসে, যে দুনিয়ার রাজা হচ্ছে আমাদের এই স্যান্ডম্যান, বা যাকে সবাই মরফিয়াস বলে ডাকে। তবে কি হবে যদি এই স্বপ্নের দুনিয়ার রাজা মরফিয়াস মানুষদের দুনিয়াতে আটকা পড়ে যায় বা তার শক্তি চলে যায়? ওয়েল, এরকম একটা ঘটনা ঘটেছিল। প্রত্যেকটা মানুষ যারা যারা স্বপ্ন দেখছিল তারা তাদের আর ঘুম থেকে উঠতে পারেনি। পরে সময় মতন মরফিয়াস মুক্ত হওয়াতে সেই মানুষগুলো তাদের সেই কষ্ট থেকে মুক্তি পেয়েছে। তো যেমনটা জানি যে এই মরফিয়াসের অনেক ভাই বোন রয়েছে, সিবলিংস, যাদের মধ্যে একজন হচ্ছে ডিজায়ার, যার সাথে আমাদের এই মরফিয়াস বা ড্রিমের সম্পর্কটা খুব একটা ভালো না। মোটামুটি ডিজায়ার ড্রিমকে দেখে হিংসা করে, এবং এই হিংসা এমন এক জায়গায় পৌঁছে গেছিল যে আমাদের ড্রিম কিং বা মরফিয়াস নিজেরই পরিবারের কাউকে হত্যা করতে যাচ্ছিল। একটা এনশিয়েন্ট ল রয়েছে পুরনো নিয়মেদে, যে আইন অনুযায়ী এই এন্ডলেসরা কোনোদিনই নিজেদের পরিবারের রক্ত ঝরাতে পারবে না, আর যদি সেটা হয় তাহলে তাকে শাস্তি পেতেই হবে। যাই হোক, আমাদের ড্রিম কিং তো সেই ঝামেলা থেকে কোনো মতে বেরিয়ে এসছে, যে গল্প আমরা সিজন 1-এ জানতে পেরেছিলাম। তবে এখন হচ্ছে সিজন 2। আমাদের ড্রিম কিং তার ভেঙে যাওয়া সাম্রাজ্যটা, তার ভেঙে যাওয়া ক্যাসেলটাকে মেরামত করছে, আর সেই মুহূর্তে তার ভাই অর্থাৎ ডেস্টিনি তাকে ডেকে পাঠায়। শুধু তাকে না, তার সব ভাই বোনদের অর্থাৎ এন্ডলেসদের ডেকে পাঠায়। তো প্রত্যেকটাই এন্ডলেস সেখানে এসেছে, যাদেরকে সত্যি বিকট এবং অদ্ভুত লাগছে, এবং অ্যাকচুয়ালি কমিক্সে এদের ক্যারেক্টারগুলো এরকমই দেখতে। ডেস্টিনি কেন তাদেরকে একত্রিত করেছে? দেখুন, ডেস্টিনির কাছে সবকিছুর উত্তর রয়েছে। ডেস্টিনি অর্থাৎ আমাদের নিয়তি, আমাদের সাথে কি হবে সবকিছু তার সেই বইতে লেখা রয়েছে। তবে এমন কিছু জিনিস আছে যার উত্তরগুলো ডেস্টিনির কাছে নেই, যেটা নিয়ে সে খুব চিন্তিত। তো যেমনটা বললাম যে সব এন্ডলেসরা একত্রিত হয়েছে, তবে সেখানে এক ভাই মিসিং রয়েছে, যে হচ্ছে ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংস। যদিও সে প্রায় 100 বছর আগে নিজের দায়িত্ব ছেড়ে চলে গেছে। সে কোথায় চলে গেছে সেটা কেউ জানে না। সে বলে গেছে যে তাকে যাতে কেউ না খোঁজে, সেই কারণে কোনো ভাই বোনও তাকে খুঁজে না। তবে এখন প্রশ্ন হচ্ছে যে ডেস্টিনি সবাইকে এখানে একত্রিত কেন করেছে? কারণ রিসেন্টলি সেই 3 গডেস, যাদেরকে দ্য 3 বলা হয়, দ্য ট্রিনিটি বলা হয়, দ্য কাইন্ডলি ওয়ান্স বা দ্য ফেটস বলা হয়, তারা ডেস্টিনির সাথে সাক্ষাৎ করে এবং একটা ভবিষ্যৎবাণী জানায়, যেটা হবে একটা প্রফেসি। সেটা হচ্ছে এরকম যে এক রাজা নিজের রাজত্ব ত্যাগ করবে, জীবন এবং মৃত্যুর মাঝে এক লড়াই হবে, এবং সেই পুরনো যুদ্ধ আবারও শুরু হবে। এখন এই কথাগুলো শুনে সবাই কনফিউজড যে এইগুলোর মানেটা কি। ডেস্টিনি নিজেও জানে না, কারণ তার বইতে এগুলোর উত্তর কিছুই লেখা নেই যে কি হবে। সে জাস্ট তার ভাই বোনদের সাবধান করতে চায় যে তারা যাতে বুঝে শুনে কোনো স্টেপ নেয়। অন্যদিকে ডিজায়ার তখন ড্রিমকে তার পুরনো গার্লফ্রেন্ডকে নিয়ে মক করতে থাকে। ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম সিজনেই দেখেছিলাম যে আমাদের যে এই ড্রিম কিং বা মরফিয়াসের একটা প্রেমিকা ছিল, যার নাম ছিল নাদা। নাদাকে কুইন অফ দ্য ফার্স্ট পিপল বলা হতো। তবে কোনো একটা কারণে মরফিয়াস সেই নাদাকে শাস্তি দেয় এবং তাকে নরকে পাঠিয়ে দেয়, যেখানে হাজারো বছর ধরে সে কষ্ট পাচ্ছে, শাস্তি পাচ্ছে। তো সেটা নিয়ে ডিজায়ার ড্রিমকে বলছে যে তোমার কি কোনো নতুন গার্লফ্রেন্ড হয়েছে, বা এমন কোনো নতুন গার্লফ্রেন্ড যাকে তুমি নরকে পাঠিয়েছো? ওয়েল, মরফিয়াস এই টাইপের কথাগুলো একদমই শুনতে চায় না, কারণ তার রিলেশনশিপটা একটু কমপ্লিকেটেড, এবং যেটা নিয়ে সে এখনো কষ্ট পাচ্ছে। তারপর ডেথ ড্রিমের সাথে কথা বলে। ডেথ অর্থাৎ মৃত্যু। মোটামুটি এতগুলো ভাই বোনদের মধ্যে ড্রিমের সব থেকে কাছের কোনো সিবলিং যদি থাকে সেটা হচ্ছে ডেথ, এবং সেও জানে যে ড্রিম একটা ভুল করেছে। সে যে নাদাকে নরকে পাঠিয়েছে এটাতে নাদার কোনো দোষ নেই। তবে কি ঘটেছিল অ্যাকচুয়ালি? ওয়েল, যেমনটা আমরা জানি যে নাদাকে কুইন অফ দ্য ফার্স্ট পিপল বলা হতো। একটা সুন্দর সাম্রাজ্য ছিল তাদের, এবং নাদা তার নিজের থেকে বেশি তার নিজের দেশের লোকেদের নিয়ে চিন্তা করত। তবে সে ছিল সিঙ্গেল। সবাই চিন্তিত যে তাদের রানী কাকে বিয়ে করবে বা সে কাকেই বা ভালোবাসে। নাদা জানায় যে তার সাম্রাজ্যে বহু পুরুষ তো রয়েছে, তবে তার একজনকেই পছন্দ, যাকে সে তার স্বপ্নে দেখেছে। মরফিয়াস তারপর তার নিজের রূপ পরিবর্তন করে নাদার সাথে সাক্ষাৎ করে। এটা হচ্ছে সেই মানুষটা যাকে নাদা তার স্বপ্নে দেখেছে, সেই মানুষটা যাকে নাদা অ্যাকচুয়ালি ভালোবেসে ফেলেছে। তার নাম হচ্ছে কাইকুল। তবে নাদা সেই মানুষটাকে আর দেখতে পায়নি কোনোদিন। একদিন স্বপ্নের সাম্রাজ্যে নাদা মরফিয়াসের সাথে সাক্ষাৎ করে এবং তাকে প্রশ্ন করে যে সে তার স্বপ্নে একজন মানুষকে দেখেছিল যাকে সে আর খুঁজে পাচ্ছে না, সে কোথায় এখন। আর তখন মরফিয়াস সত্যটা স্বীকার করে যে সেই হচ্ছে সেই কাইকুল।
সেই আসলেই নাদাকে ভালোবেসে ফেলেছে। তবে নাদা প্রথমে একটু হেজিটেট করে, কারণ কোনো এন্ডলেস কোনো মোর্টালের সাথে ভালোবাসায় জড়াতে পারবে না, আর যদি হয় তো তাহলে সর্বনাশ হবে। তবে তারা দুজনেই ভালোবাসায় অন্ধ এবং তাদের কারণেই সেই ভুলটাই হয় যেমনটা নাদা অনুমান করেছিল। একটা উল্কা নাদার সম্পূর্ণ সাম্রাজ্যের বিনাশ ঘটায়। চারিদিকে লাশ এবং লাশ, যার জন্য নাদা নিজেকে দায়ী করছে। সে জানতো যে এই সম্পর্কটা কোনোদিনই হতো না এবং তার কারণেই তার সম্পূর্ণ সাম্রাজ্য এখন ধ্বংস হয়ে গেছে। নাদা নিজের ভুলটা বুঝতে পারে এবং সে মনে করে যে সেই একমাত্র দায়ী এবং তার শাস্তি পাওয়া উচিত। ড্রিম তাকে অফার করে যে তার সাথে থাকার জন্য, তবে ন্যাডা তার নিজের লোকেদেরই এত ভালোবাসত, নিজের দায়িত্বটাকেই সে এত বড় মনে করে যে সে তার নিজের শাস্তিটাকেই মেনে নেয় এবং ড্রিম অর্থাৎ মরফিয়াস তাকে সেটাই দেয়। ড্রিম যদি সত্যি তাকে ভালোবাসত, যেটা সে সত্যি বাসে অ্যাকচুয়ালি, তা সত্ত্বেও সে এখনও নাদাকে এই কারণে হেল্প করছে না কারণ ন্যাডা ড্রিমকে চুজ না করে বরং নিজের দায়িত্বটাকে চুজ করেছে। কথার অর্থ হচ্ছে আমাদের মরফিয়াস একটু অ্যারোগেন্ট, সে মাথা নত করতে পছন্দ করে না, সে কোনোদিন অ্যাকচুয়ালি কাউকে সরিও বলে না এবং ন্যাডা সেই ফলটাই ভোগ করেছে। অ্যাকচুয়ালি ডেথ ড্রিমকে এটাই বোঝানোর চেষ্টা করছে। মরফিয়াস রিয়েলাইজ করে যে সে সঠিকভাবে বিচার করতে পারেনি, সে ভুল করেছে। সে ন্যাডাকে সেই সময় সেই স্থানেই ছেড়ে দিয়ে চলে যেতে পারত। যাই হোক, যেহেতু সে ভুল করে ফেলেছে, এখন তার প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে। সে এখন নরকে পাড়ি দেবে নাদাকে ফিরিয়ে আনার জন্য। তার এই জার্নিটা কঠিন হতে চলেছে কারণ সেই নরকের রাজা অর্থাৎ লুসিফার মর্নিং স্টার, যার সাথে ড্রিমের অলরেডি একবার ঝামেলা হয়ে গেছে, সে প্রথম সিজনে আমরা দেখেছি, তা সত্ত্বেও সে যাচ্ছে সেই স্থানে কারণ সে তার ভুলের প্রায়শ্চিত্তটা করতে চায়। সেই কারণে সে তার রাজ্যের দায়িত্ব তার লাইবেরিয়ান অর্থাৎ লুসিয়ানকে দিয়ে দেয়। লুসিয়ান খুবই বিশ্বস্ত এবং আগে যখন ড্রিম মানুষদের দুনিয়াতে আটকা পড়ে গেছিল অর্থাৎ ওয়েকিং ওয়ার্ল্ডে, তখন এই লুসিয়ানই কিন্তু এই জগতে দেখাশোনা করেছে। ড্রিম জানে যে সে হয়তো এবার ফিরে আসবে না, সেই কারণেই সে সেই মানুষগুলোর সাথে শেষবারের মতন দেখা করছে যাদেরকে সে কেয়ার করে। প্রথমে সে লেটা হলের সাথে সাক্ষাৎ করে। আগের গল্পে আমরা দেখেছিলাম যে লেটা হল এই স্বপ্নের সাম্রাজ্যে একটা বাচ্চার জন্ম দিয়েছিল, যেটা খুবই আনন্যাচারাল, কিন্তু ভোর্টেক্স নামক একটা জিনিসের কারণে এটা পসিবল হয়েছে। তো যেহেতু স্বপ্নের রাজ্যে একটা মানুষ একটা বাচ্চার জন্ম দিয়েছে, সেই কারণে সেই বাচ্চাটার মধ্যে ড্রিম অর্থাৎ এই মরফিয়াসের কিছুটা অধিকার রয়েছে এবং ড্রিম বলেছিল যে সে একদিন আসবে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য, যেটা নিয়ে কিন্তু লেটা খুবই চিন্তিত। তবে ড্রিম তাকে আশ্বাস দেয় যে সে জাস্ট দেখতে এসেছে এই বাচ্চাটাকে। তারপর ড্রিম চলে যায় তার পুরনো বন্ধু হবের সাথে সাক্ষাৎ করতে। এই হবের গল্পটাও খুব ইন্টারেস্টিং। আগের গল্পে আমরা দেখেছিলাম যে এই হব খুবই একটা ক্যাজুয়াল মানুষ, জাস্ট ড্রিমকে চ্যালেঞ্জ করেছিল যে সে কোনোদিন মরতে চাইবে না। ড্রিম সেই কারণেই হবকে অমরত্ব দিয়েছিল যাতে হব একদিন ড্রিমের পায়ে পড়ে মৃত্যুর জন্য। অবভিয়াসলি মানুষদের জীবনটা খুবই কঠিন, ড্রিম এটা জানে, কোনো মানুষই এই কষ্টটাকে বেশি সময়ের জন্য সহ্য করতে চাইবে না। তবে হব শত শত বছর কাটিয়ে দিচ্ছে, তা সত্ত্বেও মরতে চাইছে না। তো তাদের দুজনের এই চ্যালেঞ্জ থেকে তারা দুজন এখন বন্ধুতে পরিণত হয়েছে। ড্রিম সেই কারণে হবের সাথে এসেছে আরেকবার সাক্ষাৎ করার জন্য, কারণ সে এবার নরকে পাড়ি দিচ্ছে। ড্রিম অলরেডি কেইনকে দিয়ে বার্তা পাঠিয়েছে লুসিফারের কাছে যে সে আসছে এবং লুসিফার তো রেডি, যে আগের বার ড্রিম তো তাকে হারিয়ে দিয়েছিল, তবে এবার সবাই মানা করে, তা সত্ত্বেও ড্রিম চলে যায় সেই নরকের উদ্দেশ্যে। তবে আগের বার তাকে একটু কনফিডেন্ট মনে হচ্ছিল, তবে এবার সে ভীত। মরফিয়াস তারপরে হেলে গিয়ে পৌঁছায়, তবে নরক সম্পূর্ণ খালি, কেউ নেই। অবশেষে সে লুসিফারের সাথে সাক্ষাৎ করে, লুসিফার মর্নিং স্টার, যে সেখানে ড্রিমের অপেক্ষা করছিল। ড্রিম ভেবেছিল যে হয়তো কোনো বড় লড়াই হবে বা এটা লুসিফারের কোনো চাল, তবে না, লুসিফার সম্পূর্ণ নরকটাকেই খালি করে দিয়েছে, সব ডেমনদের মুক্তি দিয়ে দিয়েছে। একই সাথে লুসিফার তার নিজের দায়িত্ব ছেড়ে দিচ্ছে। এখানে আমরা বেসিক লুসিফারের স্টোরিটা জানতে পারি যে কিভাবে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়, যেখানে সে এই নরকের দেখাশুনো কিন্তু করতে চায় না। তবে এতগুলো বছর পর সে তার নিজের ডিউটি ত্যাগ করছে। সে মরফিয়াসকে এই নরকের দরজার চাবিটা দিয়ে দেয় এবং ড্রিমকে রিকোয়েস্ট করে যে তার ডানাগুলো যাতে ড্রিম কেটে দেয়। লুসিফারের রিকোয়েস্টে ড্রিম সেটাই করে। লুসিফার এখন সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ দায়িত্বহীন। তবে ড্রিম তো আদৌ বুঝতে পারছে না যে লুসিফার বরং তার উপর এটা একটা বদলা নিয়েছে। সে নরকের দায়িত্বটা ড্রিমের উপরে ছেড়ে দিয়েছে, যেটাকে হ্যান্ডেল করা খুবই কঠিন একটা কাজ। ড্রিম বা মরফিয়াস যার অলরেডি আর একটা দায়িত্ব রয়েছে, একই সাথে সে এই নরকের দরজার চাবি যার তার হাতেও দিতে পারে না। লুসিফার যে নিজের দায়িত্ব ত্যাগ করে চলে গেছে এই খবর গোটা দুনিয়াতে ছড়িয়ে গেছে এবং সেই নরকটাকে ক্লেম করার জন্য গোটা দুনিয়া থেকে বিভিন্ন রেলম থেকে সব রাজা মহারাজারা আসছে। এখন ড্রিমকে চুজ করতে হবে যে সে কাকে এই নরকের চাবিটা দেবে। মোটমাট লুসিফার মরফিয়াসকে এই এত বড় একটা দায়িত্ব দিয়েই তাকে জব্দ করেছে।
এখন মরফিয়াস তো চাপে পড়ে গেছে। প্রথমে সে তার বোন ডেথকে সেই দায়িত্বটা দিতে চায়, তবে ডেথ জানায় যে তার অলরেডি একটা দায়িত্ব রয়েছে। তো ড্রিম এখন কি করবে? সেই মুহূর্তে ড্রিমিং এর দরজায় দলবল নিয়ে চলে আসে ওডিন, থর এবং লোকি। থর তার মিওনির নিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। ড্রিম তো বুঝতেই পেরে যায় যে এখন নরকের যেহেতু কোনো রাজা নেই, তখন এই দায়িত্বটাকে পাওয়া নিয়ে বহু ঝামেলা লেগে যেতে পারে। তবে মরফিয়াস কারোর সাথে শত্রুতা করতে চায় না, বরং সে একটা বড় ব্যাঙ্কোয়েটের ব্যবস্থা করছে, যেখানে প্রত্যেকটা মানুষ একত্রিত হবে এবং সেই মানুষগুলোর মধ্যে দিয়েই সে চুজ করবে যে কাকে এই নরকের দায়িত্বটা দেওয়া হবে। ওডিন সাথে থরকে এনেছে, একই সাথে লোকিকেও এনেছে, যে বরাবরই সেই অ্যাসগার্ডের জেলে বন্দী, তাকে আনার তো কোনো কথাই না। তবে লোকি তো ছলচাতুরিতে ওস্তাদ। ওডিন এই কারণেই লোকিকে এনেছে যাতে সে কোনোভাবে ড্রিম কিংকে ম্যানিপুলেট করে যদি নরকের চাবিটা হাতাতে পারে। সো এরকমভাবেই সেই চাবি ক্লেম করতে অনেকে এসেছে। লর্ড কিল্ডারকেন তার লোক পাঠিয়েছে, যে হচ্ছে দ্য ম্যানিফেস্টেশন অফ অর্ডার। কিছু গ্রুপ রয়েছে, লর্ডস অফ অর্ডার, লর্ডস অফ ক্যাওস। একজন ধ্বংস করে, একজন নিয়মকানুন বজায় রাখে, এবং এই দুজন ঠিকঠাক কাজ করছে নাকি সেটাকে দেখাশোনা করা হচ্ছে লর্ডস অফ ব্যালেন্স। বাই দ্য ওয়ে, লর্ডস অফ অর্ডারের যখন কথাই আসছে, তো আমরা ব্ল্যাক অ্যাডাম সিনেমাতে ডক্টর ফেটকে দেখেছিলাম, যে হচ্ছে বেসিক্যালি সেই লর্ডস অফ অর্ডারের একটা এজেন্ট। তো যাই হোক, সেই লর্ড কিল্ডারকিন সেও সেই চাবিটা পেতে চায়, কারণ সেও চাইবে না যে কোনো খারাপ কারোর কাছে সেই নরকের দায়িত্বটা চলে যাক। তারপর চলে আসে এই ছোট্ট বাচ্চা মেয়েটা, যে হচ্ছে শিভরিং জেমি। এখন তাকে বাচ্চা বলাটা ভুল, কারণ সে হচ্ছে লর্ড অফ ক্যাওস। একটু আগে আমরা লর্ড অফ অর্ডার দেখলাম, এবার লর্ড অফ ক্যাওস, যারা বেসিক্যালি খারাপ। তারপর এসেছে একজন জাপানিজ সি গড, সুসানো ওনো মিকিতো, এরকমই তো কিছু একটা নাম ছিল। সে আবার খুবই পোলাইট। তারপর চলে আসে লর্ড দ্যাজেল, নরকের রাজপুত্র। সে বলতে চায় যে নরক তো আমাদেরই দুনিয়া, এই চাবি আমারই পাওয়ার কথা। এখন এই বেটার সাথে মরফিয়াসের সম্পর্কটা কোনোদিনই খুব একটা ভালো ছিল না, তো দেখা যাক কি হয়। তারপর চলে আসে ক্লর্কন এবং নলা, যারা ফেরি নামক আর একটা দুনিয়া থেকে এসেছে, এবং সেই দুনিয়াটা হচ্ছে পরীদের। সেই কারণে তারা তাদের মুখের উপরে এক টাইপের মেকআপ দিয়ে রাখে, এবং এই মেকআপ নিয়ে বহুবার আলোচনা হবে। যাই হোক, ক্লর্কন এবং নলা তারা হচ্ছে ভাই বোন, এবং তারাও এসেছে সেই চাবিটাকে ক্লেম করতে। সো মরফিয়াসের কথা অনুযায়ী সেই ব্যাঙ্কোয়েট হলে প্রত্যেকে ভিড় করেছে, খাওয়া দাওয়া করছে। অন্যদিকে থর চলে যায় একজন ডেমনকে ইমপ্রেস করার জন্য, যার নাম হচ্ছে মেরকিন। এখন সেই মেরকিনের আর একটা ডেমন বয়ফ্রেন্ড রয়েছে, যার নাম হচ্ছে করোনজন, যার সাথে থরের লেগে যায় ঝামেলা। যদিও মরফিয়াস এসে তাদের ঝামেলাটা মিটিয়ে দেয়, তবে সেই মুহূর্তে দুজন অ্যাঞ্জেল সেখানে এসেছে, যাদেরকে ক্রিয়েটর পাঠিয়েছে। তারা সেখানে সেই নরকের চাবিটাকে ক্লেম করতে যায়নি, বরং তারা সেই স্থানটাকে অবজার্ভ করতে এসেছে। তারা দেখতে এসেছে যে মরফিয়াস কি দায়িত্ব নেয়। এখানে ক্রিয়েটর বলতে যে হেভেন এবং হেল দুটোকে বানিয়েছে, তো সেই ক্রিয়েটর অ্যাকচুয়ালি দেখতে চাইছে যে আসলেই হেলের দায়িত্বটা কার হাতে পড়ে। প্রত্যেকেই নিজেদের মতন করে চেষ্টা করে যাচ্ছে ড্রিমকে ইমপ্রেস করার জন্য, ঘুষ খাওয়ানোর জন্য বা ভয় দেখানোর জন্য, তবে তারা কেউ ইমপ্রেস হতে পারছে না। ওডিন খুবই চিন্তিত, কারণ অলরেডি তার সাম্রাজ্যে অনেক ঝামেলা চলছে। সে ফ্রস্ট জায়ান্ট এবং অন্যান্য রেলমের সাথে তার বরাবরই লড়াই, তো সে তার নিজেদের লোকদের নিয়ে চিন্তিত। সেই কারণে নিজেদের লোকেদের রাখার জন্য সে একটা সেফ প্লেস খুঁজছে। অন্যদিকে লর্ড দ্যাজেল চলে আসে সেখানে, যে জানায় যে তার কাছে একজন মানুষ রয়েছে যাকে সম্ভবত ড্রিম লর্ড মরফিয়াস খুঁজছে, এবং সেটা হচ্ছে ন্যাডা। মনে আছে তো, ন্যাডাকে খুঁজতেই তো মরফিয়াস সেই হেলে গিয়েছিল। তো ন্যাডাকে সেই জ্যাজেল নিজের কাছে আটকে রেখেছে। একই সাথে মরফিয়াসকে খুশি করার জন্য কোরজন নামক সেই ডেমনটাকে সে হত্যা করে দেয়। কোরজন হচ্ছে সেই ডেমনটা যে মরফিয়াসকে সেই নরকে একবার চ্যালেঞ্জ করেছিল, আগের গল্পে আমরা দেখেছিলাম। তবে মরফিয়াসের মন তো এখন একটা দিকেই, যে সেই ন্যাডা, যে এখন জ্যাজেলের হাতে। লুসিয়ান মরফিয়াসকে অ্যাডভাইস দেয় যে সেই চাবিটা সে অ্যাজাজেলকেই দিক, কারণ সে তো ডেমন এবং তাদের একমাত্র স্থান হচ্ছে সেই হেল, তারাই সেই স্থানটাকে ভালো রাজ করবে। তবে মরফিয়াস জানে যে অ্যাজাজেলের উদ্দেশ্য একদমই ভালো না। সে আগেও ড্রিমের সাম্রাজ্যের উপর আক্রমণ করার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে না, তার কোনো গ্যারান্টি আছে কি? অন্যদিকে নাওলা চলে আসে মরফিয়াসের সাথে সাক্ষাৎ করতে। আমরা জানতে পারি যে সেই ফেরির যে রাজকুমারী রয়েছে কুইন তেটানিয়া, তার সাথে মরফিয়াসের একসময় সম্পর্ক খারাপ হয়ে গেছিল, যার কারণে সেই ফেরি রাজ্যে কেউ মরফিয়াসের নাম পর্যন্ত নিত না। তবে এক সময় মরফিয়াস তাদের এই পুরনো ঝামেলাটাকে মিটিয়ে দেয়। সে একটা ইম্পসিবল কাজ করে, যার ফলে এই দুই দুনিয়ার মধ্যে আবার সম্পর্কটা ভালো হয়ে যায়, এবং সেটা নিয়েই নোয়ালা মরফিয়াসকে ধন্যবাদ জানায়। তো আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পারি, আমরা জানতে পারি যে আসলেই কি ঘটেছিল। সময়টা ছিল 1593 ইংল্যান্ড। মরফিয়াস তার অতিথিদের জন্য অপেক্ষা করছে, যারা সেই ফেরিস থেকে আসবে। মরফিয়াস তাদের আমন্ত্রণ জানিয়েছে এবং তাদের মনোরঞ্জনের জন্য একটা নাটকও আয়োজিত করেছে, যেটাকে লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। তারপর সেই পোর্টাল থেকে, ফেরি রাজ্য থেকে সব অতিথিরা এসেছে এবং তাদের খুশি করার জন্য শেক্সপিয়ারের এই মিডসামার নাইটস ড্রিম নাটকটাকে প্লে করা হয়।
মরফিয়াসের এই অভিনব কায়দা সেখানে উপস্থিত প্রত্যেকের পছন্দ হয়, ইভেন রানী টিটানিয়া সে খুব ইমপ্রেস হয়। তারপরেই সেই দুই সাম্রাজ্যের মধ্যে যত ঝামেলা ছিল সব ঠিক হয়ে যায়। মোটামুটি মরফিয়াসকে সেই ফেরিজ রাজ্যে তো একদম ব্যান করে দেওয়া হয়েছিল, তবে সেই ব্যানও তুলে দেওয়া হয়। যাই হোক, পরের দিন মরফিয়াস তার ডিসিশন জানায় যে সে সেই নরকের চাবি কার হাতে দেবে। মরফিয়াস সব থেকে স্মার্ট কাজটা করে, সে সেই চাবিটা সেই হেভেন থেকে আসা দুই অ্যাঞ্জেল রেমিয়াল এবং ডুমা তাদের হাতে দিয়ে দেয়। মরফিয়াসের এই ডিসিশনে অনেকেই খুশি হয়, অনেকে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়, তবে লর্ড জ্যাজেল সে প্রচণ্ড ক্ষেপে যায়। ইভেন সে মরফিয়াসের উপরে আক্রমণ করবে বলে ডিসাইড করে, যেটা তার সব থেকে বড় মিস্টেক, কারণ এই ড্রিমিং রাজ্যে মরফিয়াস হচ্ছে সব থেকে শক্তিশালী, তাকে হারানোর কথা কেউ ভাবতেও পারবে না, যেটা জ্যাজেল ভুলে গিয়েছিল। ফলস্বরূপ মরফিয়াস সে জ্যাজেলের থেকে নাডাকে মুক্ত করে নেয়, একই সাথে জ্যাজেলকেও একটা ছোট্ট কাচের মধ্যে বন্দি করে দেয় তার পানিশমেন্ট হিসাবে। তো কাজ তো শেষ, প্রত্যেকটা গেস্ট বিদায় নিচ্ছে। অন্যদিকে ফেরিস থেকে এসেছিল লর্ড ক্লোরাকেন এবং নোয়ালা, তারাও বিদায় নিচ্ছে। তবে ক্লোরাকেন জানায় যে তাদের রানী চায় যে নোয়ালা এখানেই থাকুক, লর্ড শেপারকে অর্থাৎ মরফিয়াসকে অ্যাসিস্ট করুক। যদিও নোয়ালা এটা জানতো না যে তাকে এই স্থানে রেখে চলে যাওয়া হবে, তবে তার কোনো আপত্তি নেই, অ্যাকচুয়ালি সেই স্থানে থাকতে চায়। অন্যদিকে মরফিয়াসেরও কোনো সমস্যা নেই। তো সব গেস্টরা তো চলে গেছে, তবে একজন গেস্ট ছদ্মবেশে সেখানে লুকিয়েছিল। এখন ছদ্মবেশ, চোখের ধুলো দেওয়া, এই কাজগুলো তো একজনই ভালো পারে, সেটা হচ্ছে লোকি, এবং অবশ্যই যাকে মরফিয়াস হাতে নাতে ধরে নেয়। লোকি তো জানে যে মরফিয়াস যদি তাকে আবার অ্যাসগার্ডে ফিরিয়ে দেয় তো ওডিন তাকে আবার সেই জেলখানায় বন্দি করে রাখবে। যদিও লোকি তাদের চোখের ধুলো এমনভাবে দিয়েছে যে তারা ভাববে যে তারা লোকিকে জেলে বন্দি করছে, তবে সেটা লোকি না, এবং মরফিয়াস ওডিনকে এগুলো বুঝতেই দেবে না। মোটমাট লোকি যেটা চায় মরফিয়াস সেটা করতে পারবে, তবে একটা শর্ত, যদি কোনোদিন মরফিয়াসের কোনো সাহায্য লাগে তো সেই মুহূর্তে লোকিকে সাহায্য করতেই হবে। মোটমাট লোকি একটা ঋণী হয়ে গেল তার কাছে। অবশেষে ড্রিম চলে যায় লুসিফারের সাথে শেষ দেখা করতে। লুসিফার একদম রিল্যাক্স, একটা স্বাধীন জীবনযাপন করছে, দায়িত্বহীন, যেমনটা সে প্রথম থেকে চেয়েছিল। লুসিফার মরফিয়াসকে ধন্যবাদ জানায় যে খুব স্মার্ট ওয়েতে ডিসিশন নেওয়ার জন্য, এবং তারপর মরফিয়াস চলে যায় ন্যাডার সাথে সাক্ষাৎ করতে। যে অসুস্থ ছিল তবে সে এখন ঠিক আছে। মরফিয়াস তার কাছে ক্ষমা চায়, সত্যটা জানায় যে এতগুলো বছর যে সে এই নরকের আগুনে পুড়েছে শুধুমাত্র মরফিয়াসের কারণেই, মরফিয়াস নিজের দায়ী। নাদা রাগের চোটে তাকে একটা চড়ও মেরে বসে, তবে মরফিয়াস সেটা সহ্য করে নেয় এবং তাকে ক্ষমা করে দেয়। যদিও নাডা তার কোনো দয়া মায়া চায় না, বরং সে মর্টালদের দুনিয়ায় অর্থাৎ মানুষদের দুনিয়ায় ফেরত চলে যেতে চায়, এবং ড্রিম তার রিকোয়েস্টটা মেনে নেয়। সো আশা করি এবার বুঝতে পেরেছেন যে প্রথম সিজনে যেমনটা আমরা মরফিয়াসকে দেখেছিলাম অ্যারোগেন্ট, একটু রাগী, একটু জেদি, তবে এই সিজনে সে একটু ম্যাচুর অ্যাক্ট করছে, সে নিজের মিস্টেকগুলো বুঝতে পারছে, নিজের করা ভুলগুলোকে সে ফিক্স করার চেষ্টা করছে। তো আমাদের মরফিয়াস এই মুহূর্তে খুবই দুঃখে রয়েছে, এবং সে লুসিয়ানকে এই প্রশ্নটাও করে বসে যে সে কি সত্যি ভালোবাসা পাওয়ার যোগ্য। যাই হোক, এমনই দুঃখের সময় তার বোন অর্থাৎ ডুলেরিয়াম সেখানে চলে আসে। ডুলেরিয়ামকে মোটামুটি সেই সিবলিংসদের মধ্যে সবাই ভালোবাসে, এবং সে সেখানে এসেছে একটা কাজের জন্য। যেমনটা বলেছিলাম, তাদের এক বড় ভাই অর্থাৎ ডিস্ট্রাকশন, সে তার নিজের রাজ্য, নিজের দায়িত্ব সব ত্যাগ করে চলে গেছে, এবং এটাও বলে গেছে যে তাকে খুঁজতে না। তবে ডুলেরিয়াম খুব চিন্তিত তার ভাইকে নিয়ে। সে ডিজায়ারের কাছেও গিয়েছিল, তবে ডিজায়ার তাকে কোনো হেল্প করতে চায় না। এমনকি ডিজায়ার এটাও বলেছে যে ড্রিম অর্থাৎ মরফিয়াস সেও নাকি তাকে সাহায্য করবে না। এখন ডিজায়ারের সাথে তো ড্রিমের একটা ঝামেলা, সেই কারণে ছোট বোনের রিকোয়েস্টে ড্রিম রাজি হয়ে যায়। তারা যাবে ডিস্ট্রাকশনকে খোঁজার জন্য, তবে তাকে খুঁজবে কোথায়? ডিলেরিয়াম একটা লিস্ট বানিয়েছে যাদের সাথে ডিস্ট্রাকশনের ভালো সম্পর্ক ছিল। ড্রিম লুসিয়ানকে জানিয়ে দেয় যে সে এবং ডিলেরিয়াম যাচ্ছে ওয়েকিং ওয়ার্ল্ডে তাদের ভাই ডিস্ট্রাকশনকে খোঁজার জন্য। তবে ডিস্ট্রাকশন সে তো এক ভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি সে তার দায়িত্ব সব কাজ থেকে মুক্তি নিয়ে একটা শান্তির জীবনযাপন করছে। মোটামুটি পেইন্টিং, পোয়েট্রি এবং তার সাথে থাকা আর একটা কথা বলা কুকুর যার নাম হচ্ছে বার্নাবাস, তাকে নিয়েই তার ভালো দিন কাটছে। তবে তার কাছে ওয়ার্নিং চলে আসে যে তার ভাই তাকে খুঁজতে আসছে। সে তো বলেই গিয়েছিল যে তাকে খুঁজতে না, যেটা সে অ্যাকচুয়ালি চায়, এবং কেউ যদি তাকে খুঁজে না পায় সেটারও সে ব্যবস্থা করে রেখেছে। যাই হোক, ড্রিম এবং ডিলেরিয়াম তারা ওয়ার্কিং ওয়ার্ল্ডে চলে গেছে। ড্রিম সেখানে তার নিজের প্রেমিকা ন্যারাকেও দেখতে পায়, যদিও নাদার কথা ভাবলে তো এখন তাকে চলবে না, পুরনো ভালোবাসাকে এখন তাকে ভুলে যেতেই হবে। তো এই ওয়েকিং ওয়ার্ল্ডে গড ফ্যারামন্ড মরফিয়াসকে সাহায্য করবে, তবে সে ব্যস্ত রয়েছে, সেই কারণে আর একজন অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছে যার নাম হচ্ছে ওয়ান্ডা, যে ড্রিম এবং ডিলেরিয়ামকে গাইড করবে এই জার্নিতে। তো তারা সেই ডিস্ট্রাকশনের সব কাছের বন্ধুদের খুঁজছে যাদের কাছে হয়তো উত্তর থাকতে পারে সেই ডিস্ট্রাকশন কোথায় গেছে। প্রথম মানুষটা হচ্ছে বার্নার্ড ক্যাপেক। ইনি হচ্ছে প্রায় 12,000 বছর পুরনো একজন লয়ার।
এই ওয়েকিং ওয়ার্ল্ডে একটা ভালোই জীবনযাপন করছে, তবে আচমকা একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু ঘটে। ডেথ চলে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য, যদিও সে নিজেও বিশ্বাস করতে পারছে না যে আচমকা এটা কেন ঘটলো। ড্রিম সন্দেহ করছে যে কিছু তো একটা ঘটেছে, যে ঠিক সেই মুহূর্তেই মানুষটা মারা গেল যখন তারা সেই মানুষটার সাথে সাক্ষাৎ করতে আসলো। তো তাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে ইস্টার। ইস্টার হচ্ছে গডেস অফ ওয়ার অ্যান্ড সেক্স এবং সে ডিস্ট্রাকশনের এক্স লাভার। তো সম্ভবত সে জানতে পারবে যে ডিস্ট্রাকশন কোথায় গেছে। ইস্টার এখন ক্লাবে ড্যান্স করে। সে তার শক্তিও প্রায় হারিয়ে ফেলেছে, কারণ বর্তমানে আর মানুষেরা তাকে ওয়ার্শিপ করে না, এবং সে এটাও বুঝে গেছে যে ড্রিম যেহেতু এখানে এসেছে তার ভাইয়ের খোঁজ নেওয়ার জন্য, তার মানে সে মৃত্যুকেও সাথে করে ডেকে এনেছে। একটু আগেই তো বার্নার্ড মারা গেল। তো ইস্টার জানায় যে যেহেতু আজ তার শেষ দিন, তাই সে আজকে শেষবারের মতন ড্যান্স করবে, বাট অ্যাজ এ গডেস। ইস্টার তার ফাইনাল ম্যাজিক্যাল ডান্সটা পারফর্ম করে যেমনটা সে হাজার হাজার বছর আগে করতো। আর তখনই সেখানে একটা দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনাতে ইস্টার এবং ওয়ান্ডা, যে তাদের গাইড ছিল এতক্ষণ, সেও মারা যায়। ডিলিরিয়াম মরফিয়াসকে বলেছিল যে আগের লোকটা যে মারা গিয়েছিল সেটা সম্ভবত কোইন্সিডেন্স, মানে তাদের এই জার্নির সাথে হয়তো কোনো কানেকশন নেই। তবে এখন ড্রিম কনফার্ম হয়ে যায় যে তারা যার কাছে ডিস্ট্রাকশনের খোঁজ নিতে যাচ্ছে সেই মারা যাচ্ছে। ডিজায়ার তারপর সেখানে চলে আসে এবং ড্রিমকে বলে যে সব কিছু ড্রিমের কারণেই হয়েছিল। সে তো সাবধান করেছিল, একই সাথে ডিস্ট্রাকশন নিজেও তো বলেছিল যে কেউ যাতে তার পিছনে না আসে, তাকে খুঁজতে না আসে। সে এই ওয়ার্নিংগুলো শুনেনি। এখন এই মৃত্যুর দায়গুলো কে নেবে? ডিলিরিয়াম জানায় যে ড্রিমের কোনো দোষ নেই, বরং সে ড্রিমের কাছে গেছিল সাহায্য চাওয়ার জন্য, দোষটা তার। তবে ডিজায়ার জানায় যে না, ড্রিম এখানে ডিলিরিয়ামকে সাহায্য করার জন্য আসেনি, বরং তার নিজের পুরনো প্রেমিকা নাদাকে খুঁজতে এসেছিল, যেটা কিছুটা সত্যি। ড্রিম এই ওয়াকিং ওয়ার্ল্ডে এসেই ছিল নাদাকে একবার দেখার জন্য, তার বড় ভাইকে খোঁজার কোনো ইন্টারেস্ট নেই তার মধ্যে। আর এগুলো শুনতে পেয়ে ছোট্ট ডিলিরিয়াম খুবই দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায়। ড্রিম তারপর নিজ রাজ্যে ফিরে আসে এবং লুসিয়ানকে সেই দুঃসংবাদটা জানায়। সে লুসিয়ানকে এটাও জানায় যে হয়তো এবার সে বুঝতে পেরেছে যে কেন ডিস্ট্রাকশন তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। যদিও সে অনেক আগে ড্রিমকে একটা হিন্ট দিয়েছিল, বলার চেষ্টা করেছিল, তবে কেউ সেটা বুঝতে পারেনি। সময়টা 1675। ডিস্ট্রাকশন ড্রিমের সাথে সাক্ষাৎ করে, যেখানে সে মানুষদের ডিস্ট্রাকটিভ নেচারটার ব্যাপারে জানায়, যে কিভাবে মানুষেরা একটার পর একটা আবিষ্কার থেকে নিজেদেরই ধ্বংস করবে। বেসিক্যালি সে অ্যাটম বোমের উল্লেখ করেছিল সেখানে। যেহেতু সে ডিস্ট্রাকশন, সেহেতু সে মানুষদের মধ্যে থাকা এই ডিস্ট্রাকটিভ নেচারটাকে মেনে নিতে পারছে না, মানে সে নিজের দায়িত্বে মানুষদের এরকম ধ্বংস হতে দিতে পারছে না। সেই কারণেই কিন্তু সে তার নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছিল। তারপর ড্রিম চলে যায় ডিলিরিয়ামের সাথে সাক্ষাৎ করতে, তাকে একটু সরি টরি বলে। ড্রিম এখন জানায় যে সে মন থেকে তাদের বড় ভাই অর্থাৎ ডিস্ট্রাকশনকে এখন খুঁজতে চায়। তবে কোথায় খুঁজবে? তার সিবলিংসরা তো কোনো সাহায্য করতে চাইছে না। তবে একজনই আছে যে মুখে কথা না বলেও অনেক কিছু বলে দেয়, সেটা হচ্ছে ডেস্টিনি। তো সে ডেস্টিনির কাছে চলে যায়। তবে ডেস্টিনি তো উত্তর দেবে না, কারণ তার মনে ভয় রয়েছে যে একটা বিনাশ ঘটবে, গল্পের শুরুতেই যেটা সে বলেছিল। কিন্তু মরফিয়াস তো সেগুলো শুনবে না, কারণ সে তার ছোট বোনকে প্রমিস করেছে না যে সে ডিস্ট্রাকশনকে খুঁজে আনবে। ডেস্টিনি সরাসরি তো তাকে হেল্প করতে পারে না, তবে তাকে বলে দেয় যে তার পরিবারে একজন অরাকল রয়েছে যে তাকে হেল্প করতে পারবে, এবং সেটা হচ্ছে আমাদের মরফিয়াসের নিজের ছেলে অরফিয়াস। গ্রিক মিথোলজিতে অরফিয়াসের আলাদা স্টোরিও রয়েছে, তার কাটা মুন্ডু যে বহু প্রফেসি বলতে পারত, অর্থাৎ ভবিষ্যৎবাণী। তবে মরফিয়াস যেন ভুলেই গেছে যে তার একটা ছেলেও রয়েছে। মোটামুটি সবার নজরে তো সে জীবিত, তবে মরফিয়াসের কাছে সে মৃত। তবে কেন, কি ঘটেছিল আসলে? সময়টা ছিল 1700 BC গ্রিস। অরফিয়াসের সেদিন বিয়ে ছিল এবং তার পিতা ড্রিম অর্থাৎ মরফিয়াস সে এসেছে তার ছেলের বিয়ে অ্যাটেন্ড করতে। অরফিয়াস বহুদিন যাবত একটা দুঃস্বপ্ন দেখছে যে তার ভালোবাসা, যাকে সে বিয়ে করতে চলেছে ইউরিডিসি, সে মারা গেছে। এই দুঃস্বপ্নটার ব্যাপারে সে ড্রিমকে জানায়, তবে ড্রিম সেটা ইগনোর করে দেয়। যাই হোক, সেই বিয়েটা সেখানে হয় যেখানে প্রত্যেকটা এন্ডলেস উপস্থিত ছিল। প্রত্যেকেই অরফিয়াসকে উইশ জানায়, তবে একমাত্র ডেস্টিনি কোনো উইশ জানায় না। যেমনটা বলেছিলাম যে তার সেই বইতে সবকিছু লেখা থাকে, সে জানে কি হবে, কার কি নিয়তি। এবং সেই শুভ দিনেই সাপের কামড়ে ইউরিডিসি মারা যায়, অর্থাৎ অরফিয়াসের স্ত্রী। যেটার ভয় সে করেছিল সেটাই ঘটে। অরফিয়াস তার পিতার কাছে সাহায্য চায়, অর্থাৎ ড্রিমের কাছে সাহায্য চায়, যদি সে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে। ড্রিম হয়তো চেষ্টা করতে পারতো, তবে কিছু এনশিয়েন্ট নিয়ম রয়েছে, লজ রয়েছে, যেগুলো ড্রিম ভাঙতে চায় না বা সেগুলোকে কম্প্রোমাইজ করতে চায় না। সেই কারণেই সে তার নিজের ছেলেকে সাহায্য করে না। অরফিয়াস অবশেষে নিজের জীবন নেওয়ারও চেষ্টা করে। সে ভেবেছে যদি সে আন্ডারওয়ার্ল্ডে চলে যায় এবং কিং হেডিস এবং পার্সিফনকে রিকোয়েস্ট করে তার স্ত্রীকে ফিরিয়ে দিতে, হয়তো তারা ফিরিয়ে দেবে, এরকমই সে ভাবছে। তবে ডিস্ট্রাকশনও জানায় যে এটা পসিবল
না। তাকে যদি কেউ হেল্প করতে পারে সেটা হচ্ছে ডেথ, অর্থাৎ মৃত্যু নিজে। সেই কারণে অরফিয়াস ডেথের কাছে রিকোয়েস্ট করতে থাকে। ডেথ জানায় যে এটা পসিবল, তবে এই রাস্তাটা মোটেও সহজ না, কঠিন। সে চাইলে অরফিয়াসকে সেই আন্ডারওয়ার্ল্ডে পাঠাতে পারবে এবং হয়তো সে সেই আন্ডারওয়ার্ল্ড থেকে ফিরেও আসতে পারবে, তবে সে আর কোনোদিন মরবে না। তার কাছে এটা শুনে একটা গিফটের মতন মনে হচ্ছে, তবে অমরত্ব মোটেও কোনো গিফট না, এটা একটা অভিশাপ, যেটা অরফিয়াস রিয়েলাইজ করতে পারছে না। তো অরফিয়াস তাকে এতটা রিকোয়েস্ট করাতে অবশেষে ডেথ তাকে সেই আন্ডারওয়ার্ল্ডে পাঠায়, যেখানে অরফিয়াস কিং হেডিস অর্থাৎ অলিম্পিয়ান গড অফ ডেথ তার কাছে রিকোয়েস্ট করতে থাকে তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য। অরফিয়াস সেখানে তাদেরকে গান গেয়ে শোনায় এবং তার গান সম্পূর্ণ সেই আন্ডারওয়ার্ল্ডকে কাঁপিয়ে দেয়। সেই ফিউরিস অর্থাৎ দ্য থ্রি তারাও থমকে যায় কিছু মুহূর্তের জন্য। অবশেষে কিং হেডিস তাকে গ্র্যান্ট করে যে হ্যাঁ, সে তার স্ত্রীকে ফেরত পাবে, তবে একটা শর্ত রয়েছে, তাকে একটা নির্দিষ্ট রাস্তা ধরে যেতে হবে। তাকে ততক্ষণ চলতে হবে যতক্ষণ না সূর্যের আলো তার উপরে পড়ছে। তার স্ত্রী তার পিছনেই থাকবে তার ছায়ার মতন, কিন্তু সে তার স্ত্রীর সাথে কথা বলতে পারবে না, সে তার দিকে তাকাতে পারবে না যতক্ষণ না সূর্যের আলো তাদের দুজনকেই আলোকিত করছে। তবে চলতে চলতেই অরফিয়াস মিস্টেক করে ফেলে এবং সে পিছনে তাকায় দেখার জন্য যে তার স্ত্রী আছে নাকি, আর ব্যাস, ইউরিডিসি আবারও সে মৃত্যুর দুনিয়াতে চলে যায়। অরফিয়াস আবারও তার স্ত্রীকে হারায়। শুধু তাই না, অরফিয়াস ফেসে যায় সেই অন্ধকারের দুনিয়াতে। এরই মাঝে কিছু মেন্ডেস অর্থাৎ যারা সেই গড ডায়নাসিসের ওয়ার্শিপার্স, তারা অরফিয়াসকে ছিঁড়ে ভুড়ে এক করে তার মুন্ডুটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। পরের দিন সমুদ্রের তীরে মরফিয়াস তার নিজের ছেলে অরফিয়াসের মুন্ডুটা খুঁজে পায়। অরফিয়াস এখনও জীবিত, যেমনটা ডেথ বলেছিল যে সে আন্ডারওয়ার্ল্ড থেকে ফিরেতেও আসবে, তবে সে মৃত্যু আর পাবে না। অরফিয়াস নিজের ভুলটা বুঝতে পারে এবং নিজের পিতার কাছে মৃত্যু ভিক্ষা করতে থাকে, তবে মরফিয়াস সেটা তাকে দিতে পারে না, কারণ যেমনটা বললাম যে এই এন্ডলেসদের একটা নিয়ম রয়েছে যে তারা নিজের পরিবারের কারোর রক্ত ঝরাতে পারবে না। সেই কারণে সে অরফিয়াসকে শেখার নেই সেরকমভাবে ফেলে আসে। এখন ড্রিম বুঝতে পেরে যায় যে সেই ডিস্ট্রাকশনকে খুঁজতে গেলে সেই অরাকেল অর্থাৎ অরফিয়াসের কাছেই যেতে হবে। অরফিয়াস প্রফেসি করতে পারে, তবে তার পরিবর্তে তাকেও তো কিছু দিতে হবে। অবশ্যই সে তার পিতার কাছে মৃত্যু চাইবে। তো এখন দেখার পালা যে ড্রিম কি করবে। সময়টা ছিল 1794 ইংল্যান্ড। ড্রিম চলে যায় লেডি জোয়ানা কনস্ট্যান্টিনের সাথে সাক্ষাৎ করতে। এই মানুষটার গল্প আমরা আগেও দেখেছি। মোটামুটি বিভিন্ন লাইফে জোয়ানা কিন্তু ড্রিমকে হেল্প করেছে। তো ড্রিমের এখন হেল্প লাগবে। অরফিয়াসের মাথাটা রয়েছে ফ্রান্সে এক মিউজিয়ামে, সেখান থেকে সেটাকে নিয়ে আসতে হবে এবং লেডি জোয়ানা কনস্ট্যান্টিন রাজি হয়ে যায় এবং সে সময় মতন সেটা ফিরেও আনে। তবে সেই সময় ইংল্যান্ডে চলছে আর এক ঝামেলা। তারা জোয়ানা কনস্ট্যান্টিনকে ধরে, সাথে রয়েছে একটা মানুষের মুন্ডু, যেটা দেখে তারা ভাবতে থাকে যে এই মেয়েটা হয়তো উইচক্রাফট করে বেড়ায়, সে হয়তো কোনো ডাইনি শাইনি হয়তো হবে। সেই কারণে তার শাস্তির ব্যবস্থা পর্যন্ত করা হয়। যদিও সময় মতন অরফিয়াসের সেই মুন্ডু আচমকা গান গেয়ে বসে এবং তার গানের শক্তি তো আমরা দেখেছিলাম আগেই, যার কারণে সেখানে শাস্তি দেওয়া প্রত্যেকটা কাটা মুন্ডু অরফিয়াসের সাথে গান গাওয়া শুরু করে। তার গান সম্পূর্ণ দেশের নিপীড়িত জনতা এবং মানুষদের চোখ খুলে দেয় এবং তারা তাদের স্বৈরাচারী শাসক এবং ম্যাক্সিমিলিয়ান রবিসপিয়ারের এগেইনস্টে চলে যায়। সেই মানুষটা যে একটু আগে জোয়ানাকে মৃত্যুদণ্ড দিচ্ছিল, এখন তারই মৃত্যুদণ্ড হয়। অরফিয়াসের মাথা তার নিজস্ব স্থান অর্থাৎ গ্রিসের সেই টেম্পেলে চলে যায়, যেখানে কিছু প্রিস্ট তার দেখাশোনা করবে। তবে এই অল্প সময় তো অরফিয়াসের সাথে জোয়ানার ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাদের সম্পর্কটা এমনও গভীর হয়ে যায় যে অবশেষে জোয়ানার মৃত্যুর পর অরফিয়াসের সেই টেম্পেলের পাশেই তাকে কবর দেওয়া হয়। এখন বর্তমান সময়ে ড্রিম এবং ডেলারিয়াম তারা দুজনেই অরফিয়াসের কাছে গেছে সাক্ষাৎ করতে। অরফিয়াস মোটামুটি এতগুলো বছর পর তার পিতাকে দেখে খুবই খুশি। একই সাথে সে তার নিজের ভুলটাও তো বুঝতে পেরেছে যে তার পিতা তাকে বারণ করেছিল, তার সত্ত্বেও সে সেই কাজটা করেছিল। অন্যদিকে ড্রিমও সম্পূর্ণ দোষটাই নিজের ঘাড়ে নেয়, কারণ সে একজন পিতার দায়িত্বটা পালন করতে পারেনি। তার ছেলে অবশ্যই ভুলটা করেছে, তবে পিতা হিসেবে তাকে শুধরে দেওয়া, তাকে ক্ষমা করার দায়িত্বটা তার। সে এসেছে অরফিয়াসের কাছে সাহায্য চাইতে যে ডিস্ট্রাকশন কোথায়, এবং অরফিয়াস তাকে সাহায্যও করে। তার পরিবর্তে অরফিয়াস কি চাইবে ড্রিম সেটাও জানে। অবশেষে ডেলারিয়াম এবং ড্রিম তারা চলে যায় ডিস্ট্রাকশনের কাছে, যে একটা একা শান্তির জীবন পালন করছিল। তবে তাদের দুজনকে দেখে ডিস্ট্রাকশন একদমই দুঃখী না, বরং সে তাদেরকে খুব ভালো মতন ওয়েলকাম জানায়। সেটাও জানতে পারে যে যেহেতু ড্রিম তাকে খুঁজছিল, তার কারণেই ডিস্ট্রাকশনের বহু কাছের মানুষ মারা গেছে। অ্যাকচুয়ালি সে এরকমভাবেই কিছু স্পেল সেট করে রেখেছিল যাতে কেউ তাকে খুঁজে না পায়। ডেলারিয়াম জানতে চেয়েছিল যে তার ভাই কেমন আছে, ডিস্ট্রাকশন একদম ঠিক আছে। ড্রিমও জানতে চায় যে তার ভাই কেন চলে গেছিল তার সব দায়িত্ব ছেড়ে, যে উত্তরটা আমি আপনাদের একটু আগেই বলেছিলাম যে সে মানবতার উপর ক্লান্ত হয়ে গেছে। মানুষদের ডিস্ট্রাকটিভ নেচার, সেটার জন্য গাইড করার কিছু প্রয়োজন নেই, সেটার দায়িত্ব কাউকে নিতে হবে না। মানুষেরা নিজেরাই নিজেদের বিনাশ ডেকে আনবে একদা। তো এখানে ডিস্ট্রাকশন থেকে সেই বোঝাটা নিজের কাঁধে নিয়েই বা কি করবে। এখন যেহেতু সে সবকিছুর উত্তর দিয়ে দিয়েছে, এখন সময় হয়েছে তার এই স্থান ত্যাগ করে সেই আকাশের তারার
উদ্দেশ্যে চলে যাওয়ার। মোটামুটি এই মহাবিশ্বে এক্সপ্লোর করার মতন অনেক কিছু রয়েছে, সেই কারণে সে তার ভাই এবং বোনকে একটা বিদায় জানাচ্ছে। তার সাথে যে কুকুরটা ছিল তার এতদিনের সঙ্গী অর্থাৎ বার্নাবাস, তাকে ডেলুরিয়ামের হাতে ছেড়ে দিয়ে যায় যে তার দেখাশোনা করবে। এটা বলেই ডিস্ট্রাকশন চিরজীবনের মতন চলে যায়। ড্রিম তারপর ফিরে যায় অরফিয়াসের কাছে, যেমনটা শর্ত ছিল। অরফিয়াসকে এখন মুক্তি দেওয়ার সময় এসে গেছে। একজন গড বা কোনো এন্ডলেস সেই একমাত্র অরফিয়াসের অভিশাপ থেকে তাকে মুক্তি দিতে পারবে, এবং ড্রিম ফাইনালি সেটা দেয়। তার ছেলে জীবিত থাকতে সে তার ছেলের কথা তো শুনতে পারেনি, তবে এইটুকুনির জন্য সে তার ছেলের কথা তো শুনতেই পারে। অরফিয়াস ফাইনালি শান্তিতে মৃত্যুবরণ করে। আমরা দেখতে পাই ড্রিমের হাতে রক্ত। এই সব কিছুই অ্যাভয়েড করা যেতে পারত যদি ড্রিম একবার তার নিজের ছেলের কথাটা শুনতো বা তার কথা ভেবে দেখত। অবশেষে ডেলুরিয়াম ড্রিমকে ধন্যবাদ জানায় যে এতগুলো ভাই বোনের মধ্যে ড্রিমই তাকে সাহায্য করেছে এই জার্নিতে। ডেলুরিয়াম খুঁজতে চেয়েছিল তার ভাই আসলে কোথায় রয়েছে, এবং সে ফাইনালি উত্তর পেয়ে গেছে। ড্রিম চলে যায় তার নিজ রাজ্যে, এবং লুসিয়ানও বুঝতে পারে যে ড্রিম একদমই হ্যাপি নয়। তার নিজের ছেলের রক্ত তার হাতে রয়েছে, যেটাকে ড্রিম পরিষ্কার করতে চেয়েও পারছে না। এই প্রথমবারের মধ্যে ড্রিমের মধ্যে একটা বড় রিগ্রেট, তার চোখের জল আমরা দেখতে পাই। মোটামুটি এই সিজনের অর্ধেকটুকুনি আমরা ড্রিমের রিডেমশনটাকে দেখতে পাই। তবে আর একটা জিনিসও তো সে করেছে, সেটা হচ্ছে পরিবারের রক্ত ঝরানো। এবং সেই এনশিয়েন্ট লস কি বলেছিল যে এন্ডলেসরা কখনো নিজের পরিবারের রক্ত ঝরাতে পারবেন না। সেই দ্য থ্রি বা কাইন্ডলি ওয়ান্স, তারা তো এরকমই কিছুর একটা অপেক্ষায় ছিল। এখন তাদের কাছে সুযোগ চলে এসেছে ড্রিমকে শাস্তি দেওয়ার। মরফিয়াস তো বুঝেছে যে এবার বিপদ আসছে। সে তার ভাই ডেস্টিনির কাছে যায় তার থেকে উপদেশ চাওয়ার জন্য যে কি করা উচিত এখন। তবে ডেস্টিনিও তাকে কোনো হেল্প করতে পারছে না, কারণ এই মুহূর্তে তার বইতেও কিছু লেখা নেই। মরফিয়াসের সাথে কি হবে সেটা এখনো নির্ধারিত হয়নি। মরফিয়াস তারপর চলে যায় কাইন্ডলি ওয়ান্সের সাথে সাক্ষাৎ করতে, অর্থাৎ দ্য থ্রি। তাদেরকে ঘুষটুস দিয়ে একটু খুশি করার চেষ্টা করে, তবে তারাও জানে যে তারাও কিছু করতে পারবে না, কারণ এটা একটা এনশিয়েন্ট ল, একটা নিয়ম। অবভিয়াসলি হ্যাঁ, মরফিয়াসের ততদিন কোনো ক্ষতি নেই যতদিন না তার মৃত্যুর জন্য কেউ পেটিশন করছে। অর্থাৎ যদি কেউ মরফিয়াসের মৃত্যু চায় তবেই মরফিয়াসকে শাস্তি দেওয়া হবে। তারপরে মরফিয়াস পাক এবং লোকির সাথে সাক্ষাৎ করে। পাক হচ্ছে সেই হবগবলিন যে সেই পরীদের রাজ্য থেকে এসছে, ফেরি। অন্যদিকে লোকি, যার গল্প তো আমরা জানি। তারা দুজনেই ছদ্মবেশে এখন একটা পোপ সেজে রয়েছে এবং নিজেদের ইচ্ছে মতো নিয়ম বানাচ্ছে। এই যেমন প্রিস্টহুডে তারা মেয়েদের অ্যালাউ করেছে, যেটা এতদিন ছিল না। যাই হোক, লোকি এবং পাক তারা এই মুহূর্তে কাপল, এবং মরফিয়াস সেখানে গেছে লোকির থেকে সাহায্য চাওয়ার জন্য। মনে আছে তো তাদের মধ্যে চুক্তি হয়েছিল যে যখন দরকার পড়বে লোকি তাকে সাহায্য করবে। মরফিয়াস সেটাই মনে করানোর জন্য গেছে। তবে লোকি কারোর আদেশ দাসত্ব এগুলো মানতে চায় না। সেই কারণে লোকি এবং পাক একত্রে ফোন দিয়ে আসছে যে তারা কিভাবে মরফিয়াসকে বিপদে ফেলবে। অন্যদিকে এসে ড্রিমিং রাজ্যে প্রত্যেকে খুবই চিন্তিত যে মরফিয়াস যদি মারা যায় তাহলে তাদের কি হবে, এই রাজ্যের কি হবে। তবে মরফিয়াস তাদের জানায় যে চিন্তার কোনো কারণ নেই। মরফিয়াস খুঁজে নিয়েছে যে তারপরে এই সিংহাসনে কে বসবে, সেটা হচ্ছে ড্যানিয়েল, অর্থাৎ লেটা হলের সেই ছেলে। মনে আছে তো সেই গল্প লেটা হল, যে এই স্বপ্নের রাজ্যে তার বাচ্চার জন্ম দিয়েছিল। তবে ড্যানিয়েলের বয়স অনেক কম। তবে পাক এবং লোকি যে প্ল্যানটা করেছিল আমরা দেখেছিলাম। পাক তখন ছদ্মবেশে সেই লিটা হলের বাড়ির চাকর সেজে সেখানে চলে যায়। অন্যদিকে নোয়ালা মরফিয়াসকে উপদেশ দেয় যে যারা যারা এই নিয়মটা বানিয়েছে, যে নিয়মের কারণ নেই, মরফিয়াস এখন চিন্তিত, তাদের সাথে গিয়ে মরফিয়াস একবার দেখা করুক যে এই নিয়মে যদি কোনো পরিবর্তন আনা যায়। কারণ মরফিয়াস অবভিয়াসলি ইচ্ছে করে তো তার নিজের ছেলেকে হত্যা করেনি, সে যে কাজটা করেছে সেটা উচিত ছিল। যাই হোক, এই নিয়মগুলো লিখেছে টাইম এবং নাইট, যারা হচ্ছে এই এনলেসদের পিতামাতা। মরফিয়াস চলে যায় টাইমের কাছে, তার পিতার কাছে, যার সাথে মরফিয়াসের সম্পর্কটা কোনোদিনই খুব একটা ভালো ছিল না। যদিও অনেক কনভারসেশনের পরে টাইম এইটুকুনি তো জানায় যে সে মরফিয়াসকে সময়ের আগে তো একবার পাঠিয়ে দিতে পারবে। তখন চাইলে মরফিয়াস তার নিজের ছেলের বদলে নিজে চলে যাবে সেই হেডিসের সাথে সাক্ষাৎ করতে। তবে তার ছেলের পরিণতি সেম, সেটা পরিবর্তন হওয়ার নয়। সে কোনো না কোনোভাবে সেই আন্ডারওয়ার্ল্ডে যাবেই যাবে। অবশ্যই তার পিতার সাহায্য নিয়ে মরফিয়াস তার জীবনটা তো বাঁচিয়ে নিতে পারবে, তবে এতটা স্বার্থপর তো সে না যে নিজের ছেলেটার আবার বলিদান দেবে সে। তারপর সে সেখান থেকে বেরিয়ে চলে যায় নাইটের কাছে, তার মায়ের কাছে। তার মা একটা উপদেশ দেয় যে সে মরফিয়াসের জন্য একটা ছোট্ট ড্রিম ওয়ার্ল্ড এইখানেই বানিয়ে দেবে, অর্থাৎ এই নাইটের সাম্রাজ্যে। মরফিয়াস এখানে সেফ থাকবে, সেই কাইন্ডলি ওয়ান্সরা তার কোনো ক্ষতি এখানে করতে পারবে না। তবে মরফিয়াস নিজের দায়িত্ব সবকিছু ত্যাগ করে চলে আসতে পারে না। সে অবশ্যই একটা ভুল তো করেছে, যেটাকে সে নিজেই শোধরানোর চেষ্টা করছে, যেটাকে সে নিজেই ফেস করবে, কোথাও লুকিয়ে থাকতে সে পারবে না। অন্যদিকে ফেরি থেকে ক্লার্কেন চলে এসেছে তার বোন নোয়ালাকে আনার জন্য। নোয়ালা অবশ্যই এই রাজ্য ত্যাগ করতে চায় না, তবে মরফিয়াস জানায় যে এই মুহূর্তে এই স্থানটা একদমই সেফ না, কারণ বিপদ যখন তখন ড্রিমিংয়ে আসতে পারে। সেই কারণে সে সাজেস্ট করে নোয়ালা যাতে চলে যায় তার নিজ রাজ্যে। অন্যদিকে পাক যে প্ল্যানটা করেছিল লিটা হলের ছেলেকে কিডন্যাপ করা, সে সেটাই করেছে।
আসলে মরফিয়াস তো একদা বলেছিল যে সে একসময় আসবে ড্যানিয়েলকে নেওয়ার জন্য, এবং লিটা হল অবশ্যই এটাই ভাববে যে মরফিয়াস বা ড্রিম কিং হয়তো তার ছেলেকে নিয়ে চলে গেছে। আর সেই কাইন্ডলি ওয়ান্সরা কি বলেছিল, যতক্ষণ না মরফিয়াসের কেউ মৃত্যু কামনা করছে ততক্ষণ তার কোনো সমস্যা নেই। তবে লিটা হল তার নিজের ছেলেকে হারানোর পর মরফিয়াসকেই দোষারোপ করতে থাকে এবং সে অবশ্যই মরফিয়াসের মৃত্যু কামনা করবে। তো নোয়ালা নিজের রাজ্যে ফিরে যায়, তার রানী কুইন টিটানিয়ার সাথে সাক্ষাৎ করে। নোয়ালার গলায় একটা নেকলেস সে লক্ষ্য করতে পারে যেটা মরফিয়াস তাকে দিয়েছিল, যেটা দেখে সেই রানী একটু হিংসা করে কারণ সে সম্ভবত মরফিয়াসকে পছন্দ করে। যাই হোক, এই নেকলেসটা সে নোয়ালাকে এই কারণেই দিয়েছে যে যদি কোনোদিন তার প্রয়োজন পড়ে নোয়ালা তখন সেই নেকলেসটা টাচ করবে এবং মরফিয়াস তৎক্ষণাৎ সেখানে চলে আসবে। অন্যদিকে ড্যানিয়েলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা নিয়ে মরফিয়াস খুবই চিন্তিত এবং এই দুঃখের সময় ডেসপেয়ার ছাড়া আর কেই বা আসবে। এবং অবশ্যই দুনিয়ার কোন মানুষের কী দুঃখ, ডেসপেয়ারের কাছে এই সব কিছুর খবর রয়েছে। আর সেখান থেকেই মরফিয়াস জানতে পারে যে লিটা হল তার সাথে কি হয়েছে। যেমনটা দেখেছিলাম যে পাক কিন্তু এই লিটার ছেলে ড্যানিয়েলকে চুরি করে নিয়ে গেছিল। পরে এই পাক এবং লোকি গোয়েন্দা সেজে তার বাড়িতে এসেছে এই কেসটাকে আরও জটিল বানানোর জন্য, মানে তারা মরফিয়াসকে ফাঁসানোর জন্য সব ধরনের প্রচেষ্টা করছে। তবে সেই বাচ্চাটাকে তারা কোথায় লুকিয়ে রেখেছে, সেই ড্যানিয়েলকে, মরফিয়াস কিন্তু সেটা এখনও খুঁজে পাচ্ছে না। সেটার খুঁজেই সে বেরোচ্ছে। অন্যদিকে লুসিয়ান মরফিয়াসকে জানায় যে মরফিয়াসের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না যতক্ষণ না মরফিয়াস তার নিজ রাজ্যে থাকছে। অর্থাৎ নিয়ম এটাই যে মরফিয়াসের নিজ রাজ্য অর্থাৎ এই ড্রিমিংয়ে মরফিয়াসকে কেউ হারাতে বা তাকে মারতে পারবে না। তবে মরফিয়াস নিজের দায়িত্ব তো ফেলে রাখতে পারে না, সে চলে যায় লেডি জোয়ানা কনস্ট্যান্টিনের সাথে সাক্ষাৎ করতে। এটা হচ্ছে প্রেজেন্ট টাইমে। যেমনটা বললাম যে জোয়ানা কনস্ট্যান্টিনের গল্প কিন্তু বিভিন্ন সেঞ্চুরিজে রয়েছে। মরফিয়াস জোয়ানার থেকে সাহায্য চায় যাতে জোয়ানা সেই বাচ্চাটা অর্থাৎ ড্যানিয়েলকে খুঁজে বার করে আনে, এবং তার পরিবর্তে সে জোয়ানাকে সেই আগের লেডি জোয়ানা কনস্ট্যান্টিনের পার্সোনাল জার্নালগুলো দিয়ে দেয় যাতে সে তার আগের গল্পগুলো জানতে পারে। অন্যদিকে লিটা হল সেও ডেসপারেট হয়ে যাচ্ছে। সে স্বপ্নে সেই কাইন্ডলি ওয়ানদের সাথে সাক্ষাৎ করে। আসলে এই কাইন্ডলি ওয়ান্স লিটার সাথে এই কারণেই সাক্ষাৎ করেছে কারণ একমাত্র লিটাই পারবে মরফিয়াসকে হত্যা করতে বা তাকে হারাতে। পরে জোয়ানা এবং মরফিয়াস চলে যায় লিটার সাথে সাক্ষাৎ করতে। মরফিয়াস সত্যটাই জানায় যে সে ড্যানিয়েলকে নিয়ে যায়নি। জোয়ানা তাকে আশ্বাস দেয় যে তার চিন্তা করার কোনো কারণ নেই, তারা ড্যানিয়েলকে ফিরিয়ে আনবে সেই কিডন্যাপারদের হাত থেকে। তবে মরফিয়াস কি সেই ড্যানিয়েলকে আবার লিটার হাতেই ফিরিয়ে দেবে? এটার উত্তর কিন্তু মরফিয়াস দেয় না, এবং মরফিয়াসেরই এরকম চুপচাপ থাকাটা লিটার কিন্তু পছন্দ হচ্ছে না। জোয়ানা তারপর মরফিয়াসকে বলে যে এই তদন্ত থেকে সে দূরে থাকুক কারণ সে বরং এই কেসটাকে আরো জটিল বানাচ্ছে। একই সাথে সেই বাড়িতে রয়েছে অ্যালেক্স বার্জেস, যার গল্প আমরা সেই প্রথম সিজনে দেখেছিলাম। মরফিয়াস অ্যালেক্সকে অভিশাপ দিয়েছিল যার কারণে অ্যালেক্স এখনো তার সেই ইটার্নাল স্লিপে রয়েছে, এখনো ঘুম থেকে সে ওঠেনি। তবে যেমনটা দেখছি যে মরফিয়াস ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, সে ক্ষমা করতে শিখে গেছে। আমরা আগের গল্পে দেখেছিলাম যে অ্যালেক্সের অ্যাকচুয়ালি তেমন কোনো দোষ ছিল না, তার সত্ত্বেও মরফিয়াস তাকে শাস্তি দিয়েছিল যে ভুলটা সে বুঝতে পারে, সেই কারণেই সে অ্যালেক্সকে তার ঘুম থেকে জাগিয়ে দেয়। মোটামুটি প্রায় এতগুলো বছর পর, মানে কয়েক দশক বাদে অ্যালেক্স তার ঘুম থেকে উঠেছে। অন্যদিকে জোয়ানাকে সাহায্য করার জন্য মরফিয়াস আরেকজনকেও তৈরি করেছে, সেটা হচ্ছে করন্থিয়ান। অর্থাৎ সেই প্রথম গল্পে যে মালটা ভিলেন ছিল করন্থিয়ান, একটা নাইটমেয়ার, দুঃস্বপ্ন, যে পালিয়ে গিয়েছিল। তবে আগের করন্থিয়ানটাকে বানাতে মরফিয়াস যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো আর এটার মধ্যে নেই। এই করন্থিয়ানটা ভালো। অন্যদিকে লোকির কিছু ইভিল প্ল্যান রয়েছে সেই ড্যানিয়েলকে নিয়ে, যেটা পাক জানতে পেরে যায় এবং সে ড্যানিয়েলকে চুরি করে নিয়ে পালায় লিটাকে ফেরত দিয়ে দেওয়ার জন্য। তবে লোকি তাকে ধরে নেয়। লোকি তারপর পাককে বোকাচোকা বানিয়ে তাকে অজ্ঞান করে দেয় যাতে লোকি তার নিজের কাজটা সম্পন্ন করতে পারে। সে এক টাইপের রিচুয়াল করে যেটা অনুযায়ী সেই ছোট্ট ড্যানিয়েলকে লোকি আগুনের মধ্যে দিয়ে দেয়। পরে সেই ছাইয়ের ছবি তুলে লোকি সেটা লিটাকে দেখাতে থাকে, এটা বলে যে লিটার ছেলেকে হয়তো কেউ হত্যা করে ফেলেছে, যাতে লিটার মন সম্পূর্ণভাবে ভেঙে যায়। তো করন্থিয়ান এখন জোয়ানা কনস্ট্যান্টিনের সাথে কাজ করবে, তারা দুজন মিলে সেই ড্যানিয়েলকে খুঁজবে। এখন আগের করন্থিয়ান তো ভিলেন ছিল, সেই কারণে জোয়ানার কাছে একটা কিল সুইচও রয়েছে যেটা মরফিয়াস তাকে দিয়েছে, যে এই করন্থিয়ান যদি কোনো বাড়াবাড়ি করে বা কিছু ভুলভাল করে তাহলে সে চাইলেই করন্থিয়ানকে মুছে দিতে পারবে। তো তারা এইটুকুনি তো জানে যে সেই বাচ্চাটার কিডন্যাপের পিছনে লোকির হাত রয়েছে। এখন লোকিকে খুঁজতে হবে, সে কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে। সেই কারণে জোয়ানা বেশ কিছু তন্ত্রমন্ত্র করে বেড়াচ্ছে। জোয়ানা এইটুকুনিও জানে যে লোকিকে খুঁজতে হলে ওডিনের সাহায্য প্রয়োজন এবং ওডিন অলরেডি সেখানে উপস্থিত ছিল। অন্যদিকে লোকি তো সেই ডিটেকটিভ সেজে লিটা হলকে বলে দিয়েছিল যে তার ছোট ছেলেটা পুড়ে মারা গেছে। তবে লিটা হলের বাড়ির যে চাকরানি ছিল না মিসেস শোর, সে লোকির এই কথাগুলো না বিশ্বাস করছিল না। তার মনে একটু সন্দেহ হয় এবং সে লোকির পিছু করতে থাকে, যেটা লোকি বুঝে যায় এবং সে সময় মতন মিসেস শোরকে জ্বালিয়ে হত্যা করে দেয়। অন্যদিকে লোকি যে ড্যানিয়েলকে জ্বালিয়ে দিয়েছিল, তবে সেটা একটা রিচুয়ালের অংশ ছিল যাতে ড্যানিয়েলের মধ্যে থাকা মানুষত্ব বা যেটা তাকে একটা মানুষ বানায় সেটা মরে যায় এবং কমপ্লিটলি একটা গড রূপে সে পরিবর্তন হয়ে যায়।
অন্যদিকে জোয়ানা এবং কোরিন্থিয়ান তারা তো ইনভেস্টিগেট করছে। তারা মিসেস শোরের মৃতদেহটা পায় এবং কোরিন্থিয়ান সেই মৃতদেহর চোখগুলো বার করে নিয়ে ইউজ করে জানতে পেরে যায় যে মিস শোর সেই লোকির পিছন করতে করতে কত দূর পর্যন্ত গিয়েছিল। তারা সেই হোটেলে গিয়ে অবশেষে পৌঁছায় যেখানে লোকি এবং পাক লুকিয়ে রয়েছে। তারা পাকের সাথে সাক্ষাৎ করে এবং পাক তো অলরেডি বুঝে গিয়েছে যে এদের দুজনকে মরফিয়াস পাঠিয়েছে এবং সে সরাসরি তাদের রুমের লোকেশনটা দিয়ে দেয়। পাক অ্যাকচুয়ালি লোকির সাথে থেকে থেকে ক্লান্ত তার এই ইভিল প্ল্যানগুলো নিয়ে, সেই কারণেই সে লোকির সাথে বিশ্বাসঘাতকতা করে। তো সেই রুমে তারা লোকিকে হাতে নাতে ধরে নেয়, তবে লোকি তো মরফিয়াসের রূপ নিয়ে রয়েছে। তবে কোরিন্থিয়ান বুঝে যায়, যেমনটা আমরা আগেও দেখেছি যে কোরিন্থিয়ান মানুষের চোখ খেয়ে নেয়, চোখ গেলে নেয়, মোটামুটি চোখ দেখেই সবকিছু সে বুঝে যায় এবং লোকির চোখ দেখেই সে সত্যটা জানতে পেরে গেছে। তবে সময় মতন ওডিন এবং থর সেখানে চলে আসে। থর তো প্রচন্ড ক্ষুব্ধ যে এই লোকি ব্যাটা এতদিন এখানে কিভাবে লুকিয়ে ছিল। তবে ওডিন জানায় যে সে মরফিয়াসের উপরে একদমই রেগে নেই। অবশ্যই মরফিয়াসের কারণেই লোকি এতদিন এই মর্টালদের দুনিয়াতে লুকিয়ে থাকতে পেরেছে, তা সত্ত্বেও ওডিন তার উপর রাগ করে নেই। এটা জানিয়ে তারা লোকিকে আবার নিয়ে চলে যায় সেই অ্যাসগার্ডে, যেখানে তাকে জেলে পুরে রাখা হবে। অন্যদিকে ডিলেরিয়াম খুবই চিন্তিত তার ভাইকে নিয়ে, মরফিয়াসকে নিয়ে, যেটা নিয়ে সে ডেস্টিনির কাছে যায়। তবে সে ডেস্টিনির অনেকগুলো ভার্সন দেখতে পায়, মানে অনেকগুলো ডেস্টিনি দেখতে পায়, যেটা নিয়ে সে মরফিয়াসকে প্রশ্ন করতে থাকে যে এইগুলোর মানেটা কি। তখন মরফিয়াসের মুখে হাসি আমরা লক্ষ্য করতে পারি। কথার অর্থ যে সম্ভবত মরফিয়াসের নিয়তি নির্দিষ্ট না, অনেকগুলো ডেস্টিনি মানে অনেকগুলো এন্ডিং, অর্থাৎ এতগুলোর মধ্যে কোনটা নির্দিষ্ট হবে সেটা তো কেউ জানে না। যাই হোক, এই সুসংবাদটা শুনে মরফিয়াসও ডিলেরিয়ামকে একটা হেল্প করে। ডিলেরিয়ামের কাছে সেই ডিস্ট্রাকশনের কুকুরটা ছিল, সে বার্নাবাস, যে হারিয়ে গিয়েছে। ডিলেরিয়াম তার খোঁজ করছে, সেই কারণেই মরফিয়াস ডিলেরিয়ামকে সেই বেবি গার্গোয়েলটা দিয়ে দেয়, যার নাম হচ্ছে গোল্ডি, যে ডিলেরিয়ামকে সেই কুকুরটাকে খুঁজতে হেল্প করবে। অন্যদিকে সেই বৃদ্ধা, যে হচ্ছে সেই কাইন্ডলি ওয়ান্সদের খাবড়ি, মানে তাদের গুপ্তচর, সে লিটা হলকে নিয়ে আসে এবং সেই রিচুয়াল করে তাকে পাঠিয়ে দেয় সেই কাইন্ডলি ওয়ান্সদের কাছে, অর্থাৎ সেই 3। লিটা তো ভাবছে যে তার ছেলে মারা গেছে এবং সে এটাই ভেবে নিয়েছে যে ড্রিমই হয়তো তার ছেলেকে হত্যা করেছে, সেই কারণে সে বদলা নিতে চায়। এখন এই কাইন্ডলি ওয়ান্সদের কাছে একটা কারণও চলে এসেছে, বদলা নেওয়ার লোকও চলে এসেছে। অবশ্যই এরা তো আর ড্রিমকে হত্যা করতে পারবে না, তবে তারা লিটাকে হেল্প করতে পারবে যাতে সে ড্রিমকে ধ্বংস করতে পারে। অন্যদিকে পাক সেই ফেরিতে ফিরে গিয়েছে এবং সে সত্যটাই জানায় যে সে এবং লোকি কিভাবে প্ল্যান করে ড্রিম লর্ড মরফিয়াসকে ফাঁসিয়েছে। কুইন টিটানিয়া যখন সেটা জানতে পারে, তখন সে নোয়ালার কাছে থাকা সেই পেন্ডেন্টটাকে স্ক্র্যাচ করে, যেটাতে ড্রিম লর্ড সেখানে স্পন হয় এবং তাকে সাবধান করে দেয় যে সেই কাইন্ডলি ওয়ান্সরা আসছে। আর এইটাই তো সব থেকে বড় ভুল ছিল। এতদিন ডেস্টিনির অনেকগুলো ভার্সন ছিল, কারণ মরফিয়াসের অ্যাকচুয়াল নিয়তি কি হবে এটা কেউ জানতো না। তবে সবকটা ভার্সন ধ্বংস হয়ে যায় এবং মরফিয়াসের সাথে ফাইনালি কি হবে তার নিয়তি ডিসাইডেড হয়ে যায়। নিয়ম ছিল যে মরফিয়াস যতদিন তার নিজের রাজ্যে থাকবে ততদিন তার রাজ্য এবং তার কেউ ক্ষতি করতে পারবে না। তবে এই মুহূর্তে মরফিয়াস চলে গেছে ফেরিজে, যার ফলে তার রাজ্য সম্পূর্ণ খালি। আর তখনই সেই দ্য 3 অর্থাৎ কাইন্ডলি ওয়ান্স তারা লিটা হলকে সেই স্থানে নিয়ে চলে আসে যে ফিডলার্স গ্রিনকে হত্যা করে ফেলে। লিটা হল এখন সম্পূর্ণভাবে এই কাইন্ডলি ওয়ান্সের ইনফ্লুয়েন্সে রয়েছে এবং সে এখন আর কোনো মানুষ না, বরং সে একটা গডেস অফ ভেঞ্জেন্স। সে সবাইকে একটার পর একটা হত্যা করতে থাকে, যারা যারা ড্রিমের অনেক কাছের। সে অ্যাবেলকে হত্যা করে, এমনকি সেই পাম্পকিন হেড স্কেয়ারক্রো যেটা ছিল, যার নাম ছিল মার্ফ, যেহেতু মেশিন গান হাতে লড়াই করবে বলে প্রস্তুত, তবে সেও মারা যায়। মরফিয়াস এই মুহূর্তে ফেয়ারিজদের সেই রাজ্যে রয়েছে, তবে সে বুঝে গেছে যে তার নিজ রাজ্য অর্থাৎ ড্রিম বড় সমস্যায় রয়েছে, তাকে ফিরতে হবে। নোয়ালা জানে যে ড্রিম কিং মোটেও নিরাপদ না তার নিজ রাজ্যে এবং সে ড্রিমকে প্রমিস করতে বলে যে সে যাতে আবারও ফিরে আসবে। তবে ড্রিম এবার আর তাকে প্রমিস করতে পারে না। ড্রিম নিজ রাজ্যে ফিরে যায়, যেখানে সে সেই ফেটস এবং লাইটা হলের মুখোমুখি হয়। লাইটা হল এত বড় বড় পদক্ষেপগুলো এই কারণেই নিয়েছিল, কারণ সে ভেবেছিল মরফিয়াস তার ছেলেকে হত্যা করেছে, যেটা সে করেননি। সে তার নিজের ছেলেকে দেখে খুবই খুশি হয়। তবে সেই 3 যারা লাইটা হলকে ম্যানুপুলেট করে যাচ্ছে, তারা কখনোই এটা চায় না। যদিও মরফিয়াসের কারণে লাইটা তার ঘুম থেকে তো উঠে পড়ে, যার কারণে সেই স্থানে ঘটতে থাকা বিনাশ কিছু সময়ের জন্য তো থেমে যায়, তবে এটা পার্মানেন্ট না। ড্রিমকে একটা পার্মানেন্ট সলিউশন খুঁজতে হবে। সেই জন্য সে ডিসাইড করে যে সে লাইটা হলকেই হত্যা করে দেবে। কিন্তু সেই বৃদ্ধা অর্থাৎ হেইটি সেখানে উপস্থিত ছিল, যে বর্তমানে সেই ফেটসদের হয়ে কাজ করে, অর্থাৎ দ্য 3। সে ড্রিমকে বলে যে পরবর্তীকালে ড্যানিয়েল যখন জানতে পারবে যে তার নিজের মাকে ড্রিম কিং অর্থাৎ মরফিয়াস হত্যা করেছে, তখন কি ব্যাপারটা ভালো হবে। মরফিয়াস বুঝতে পারে যে সে অলরেডি অনেক মিস্টেক্স করে ফেলেছে, তাই এই ভুলগুলো আর সে নতুন করে করতে পারে না। সে বুঝতে পারে যে এই সব সমস্যার শিকড় সে নিজেই, এবং এই সমস্যা মেটাতে হলে তাকে অবশ্যই সেই 3 এর মুখোমুখি হতে হবে। সেই কারণে মরফিয়াস সরাসরি চলে যায় সেই ফেটসদের সাথে সাক্ষাৎ করার জন্য।
যাওয়ার আগে সে তার পরিবারের সবাইকে বিদায় জানায়, লুসিয়ানকেও সে বিদায় জানিয়ে দেয় যে মরফিয়াসের এতদিন সব থেকে কাছের মানুষ ছিল। লুসিয়ান বুঝতেই পেরে গেছে যে হয়তো এবার আর ড্রিম ফিরে আসবে না। ড্রিম এবার আর তেমন কনফিডেন্টও না, তবে প্রত্যেকের জীবনের স্বার্থে মরফিয়াসকে এটা করতেই হবে। অন্যদিকে সে ড্রিমের রাজ্যে তার বোন ডেথ চলে আসে। আমরা জানি যে ডেথ কখন আসে, যখন কোনো মানুষের সময় হয়ে আসে, এবং সেটাই হয়েছে। মরফিয়াস সেই 3 এর সাথে বহু সময় কথা বলে, তবে সে ফাইনালি রিয়েলাইজ করে যে এটার একটাই সলিউশন, যেটা হচ্ছে মরফিয়াসের মৃত্যু। সেই যে নিয়ম, তার পাপের ফল তাকে ভোগ করতেই হবে। সেই কারণেই সে ম্যাথিউ নামক সেই কাকটাকে দিয়ে তার বোনকে ডেকে পাঠায়, অর্থাৎ ডেথকে ডেকে পাঠায়। মরফিয়াস তার বোনের সাথে কথা বলে এবং মরফিয়াস জানায় যে সে ক্লান্ত। এতদিন সব দায়িত্ব পালন করে করে সে জাস্ট ক্লান্ত হয়ে গেছে, এখন সে মুক্তি চায়। অন্যদিকে নোয়ালা, যে তার রানীর পারমিশন নিয়ে তার রানীর থেকে একটা তলোয়ার নিয়ে চলে গেছে সেই ড্রিমিং রাজ্যে লিয়েটা হলকে আটকানোর জন্য। লিয়েটা হল যে সম্পূর্ণ ড্রিমিংটাকেই ধ্বংস করা শুরু করেছে। মরফিয়াস বুঝতে পেরেছে যে তৎক্ষণাৎ কিছু করতে হবে, নইলে তার রাজ্যের কোনো অস্তিত্বই থাকবে না। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে কথাটা আমি বলেছিলাম যে মরফিয়াস তো নিজের রাজ্যের সব থেকে শক্তিশালী, যেখানে তাকে কেউ হত্যা করতে পারবে না। মরফিয়াস তো একদা নিজের রাজ্য ত্যাগ করে বেরিয়ে গেছিল, তখনই এই ফেটস ড্রিমিংটাকে ক্লেম করে নেয়। মরফিয়াস তার নিজের ক্লেমটা হারিয়ে ফেলে, যার কারণেই সে ততটা স্ট্রং না ড্রিমিংয়ে, এবং সে ক্লান্ত হয়ে গেছে এই লড়াই লড়ে লড়ে। এখন সে মুক্তি চায় এবং ডেথ তাকে সেটাই দেয়। সময় মতন নোয়ালা চলে আসে, যে লিয়েটা হলকে সেখানে হত্যা তো করে দেয়, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মরফিয়াস অলরেডি ডেথের হাত স্পর্শ করে ফেলে এবং নিজের মৃত্যুটাকে মেনে নেয়। তারপরে সবকিছু শান্ত। ড্রিমিংয়ে যে ঝড় উঠেছিল সেটাও থেমে গেছে এবং সূর্য আবারও উঠেছে। মরফিয়াসের আর কোনো অস্তি নেই এবং তারই শক্তি দিয়ে বানানো সেই গার্গয়েলটা যে ডিলেরিয়ামের সাথে ছিল সেও মুছে গিয়েছে। তবে ডিলেরিয়াম যে খুঁজে বেরিয়েছিল তার কুকুরটা, তাকে সে পেয়ে গেছে, যেটা হেটির কাছে ছিল। ডিলেরিয়াম এটাও জানতে পেরে গেছে যে মরফিয়াস আর নেই, তার অস্তিত্ব যে শুধু নেই সেটুকুনি না, বরং তার স্মৃতিটাও নেই। লিয়েটা হল ঘুম থেকে ওঠে এবং সে রিয়েলাইজ করে যে সে কি করেছে। অবশ্যই এবার তো সে তার নিজের ছেলেকে আর ফিরেই পাবে না, কারণ মরফিয়াস আর নেই এবং সেই জায়গাটা ড্যানিয়েল নিয়ে নেবে। ড্যানিয়েল এতদিন একটা ছোট সদ্যজাত শিশু ছিল, তবে সে আচমকা বড় হয়ে গেছে, যেন সে সম্পূর্ণভাবে প্রস্তুত এই রাজ্যত্বটাকে চালানোর জন্য। যদিও প্রথমে কেউ তাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না, বিশেষ করে সবাই মরফিয়াসকে সেই সিংহাসনে দেখে অভ্যস্ত। তবে ড্যানিয়েল, যদিও সে নিজেকে আর ড্যানিয়েল বলে ডাকছে না, বরং সে এখন ড্রিম অফ দ্য এন্ডলেস এই নামটাই সে পছন্দ করছে, এবং সে তার নিজের দায়িত্বটাও মেনে নিয়েছে এবং জানে সে প্রত্যেকটা চরিত্র যারা যারা মারা গিয়েছিল তাদের সবাইকে সে ফিরিয়ে আনা শুরু করেছে। এই যেমন অ্যাবেল, তারপর মার্ভ। অন্যদিকে একটা ফিনারেল হবে যেখানে সব গেস্টরা এসছে, অর্থাৎ তারা যারা মরফিয়াসের অনেক কাছের ছিল। সো নতুন ড্রিম সবাইকে তো ফিরিয়ে আনছে, তবে ফ্লিটলেস গ্রিন সে আর ফিরতে চায় না, কারণ সে চায় যে মরফিয়াসের কিছু স্মৃতি যাতে এই রাজ্যে থাকুক। সে যদি সবাইকে ফিরে আনে তাহলে এই মানুষগুলোর স্যাক্রিফাইসের কোনো মানেই থাকবে না, মরফিয়াসের আর কোনো স্মৃতিই তো থাকবে না। তো অন্তত তাদের স্বার্থে সে যাতে ফ্লিটলেস গ্রিনকে আবারও ফিরিয়ে দেয়, এবং নতুন ড্রিম এটাই করে। অন্যদিকে ফিনারেল অ্যাটেন্ড করার জন্য প্রত্যেকটা এন্ডলেস এসেছে, সব ভাই বোনেরা। অনেকে তো ভাবছে যে ডিজায়ার, যার সাথে মরফিয়াসের পুরনো শত্রুতা ছিল, হ্যাঁ অবশ্যই এটা তো সত্যি যে সে একটা সময় মরফিয়াসকে ফাঁসানোর তো চেষ্টা করেছিল, সেই ফার্স্ট সিজনের গল্প। তবে মরফিয়াসের মৃত্যু সে কোনোদিনই চায়নি এবং সে সত্যি দুঃখিত। সেই ফুনারালে প্রত্যেকে তাদের মনের কথা বলে, তাদের রিলেশনটা বলে, মরফিয়াসের সাথে তাদের সম্পর্কটা কেমন ছিল, আর এমনই সময় লুকিয়ে লুকিয়ে সেই রাজ্যে ডিস্ট্রাকশন প্রবেশ করেছে। সে নতুন ড্রিমের সাথে সাক্ষাৎ করে, সেও আবারও ফিরে যাচ্ছে সেই তাড়াতে। তবে সে নতুন ড্রিমকে একটা পজিটিভ মেসেজ দিয়ে যায় যে যদি তার কোনোদিনই মনে হয় যে এই দায়িত্বটা তার কাছে অনেক বড়, তাহলে সেই রাজ্য ত্যাগ করে চলে যেতে পারে ঠিকই, এই ডিস্ট্রাকশনের মতন। নতুন এই ড্রিম অফ দ্য এন্ডলেস, সেও যদি তার রাজগদি ছেড়ে চলে যায়, তা সত্ত্বেও এই ড্রিমিং রাজ্য চলবে, মানুষেরা স্বপ্ন দেখবে, সবকিছু নিজের মতনই চলতে থাকবে। ফিনারেলের শেষে প্রত্যেকে ড্রিমকে শেষবারের মতন বিদায় জানায় এবং ড্রিম কিং তাদেরকে বিদায় দিয়ে আকাশের একটা তারাতে পরিণত হয়। সেই রাতেই ডেথ আবারও হবের সাথে সাক্ষাৎ করে, মনে আছে তো? ড্রিমের সাথে তার কি চুক্তি হয়েছিল যে যতদিন হব মরতে না চাইবে ততদিন তার মৃত্যু আসবে না। ডেথটাকে আবারও জিজ্ঞেস করে যে এবার তার কি মনে হয়। তবে এতগুলো বছর কাটার পর হবের ডিসিশন এখনো চেঞ্জ হয়নি, যেন এখনো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি রয়েছে তার, তাই মৃত্যুর কথা সে নয় পরে ভাববে। নতুন ড্রিম কিং খুবই পোলাইট, প্রত্যেকের ইমোশনের ভ্যালু করে সে। মোটমাট মরফিয়াসের চরিত্রটা তার সেই জীবনে যেমন হয়েছিল, ড্যানিয়েল কিন্তু ঠিক সেরকমই। সে প্রত্যেকের কথা শুনছে, সবার ভুলগুলো ক্ষমা করছে। ইভেন প্রথমে যারা যারা তাকে এই ড্রিম রাজ্যের রাজা মেনেও নিচ্ছিল না, তারাও ধীরে ধীরে তাকে মেনে নিচ্ছে। একই সাথে লুসিয়ানের এতদিনের সার্ভিস সেও কিন্তু ভুলে যায়নি। অবশ্যই মরফিয়াস আর সেই সিংহাসনে নেই, তবে মরফিয়াসের স্মৃতিগুলো কিন্তু ড্যানিয়েলের মধ্যে রয়েছে এবং সে লুসিয়ানকে পুরস্কৃত করে তাকে এই ড্রিম রাজ্যের প্রাইম মিনিস্টার বানিয়ে।
অবশেষে সে লেটা হলের সাথেও সাক্ষাৎ করে। তার মা, যদিও সে তো আর ড্যানিয়েল না, লেটার ভুলটাও সে জানে যে তার কারণেই হয়তো মরফিয়াস মারা গেছে, তা সত্ত্বেও সে লেটাকে ক্ষমা করে দিয়েছে, কারণ যেটা হওয়ার সেটা তো হবেই, যেটাকে আমরা ফেট বলি। অবশেষে সে হবের সাথেও সাক্ষাৎ করে। হব হচ্ছে সেই মানুষটা যে মরফিয়াসকে উইলিয়াম শেক্সপিয়ারের সাথে সাক্ষাৎ করিয়েছিল যখন তাকে কেউ চিনতও না। তারই লেখা সুন্দর গল্প নিয়েই তো মরফিয়াস তার স্বপ্নের রাজ্যটা সুন্দর সাজিয়েছিল। শেক্সপিয়ারের লেখা শেষ গল্পটুকুনিতে এইটুকুনি তো হিন্ট পাওয়া গেছিল যে ড্রিম হয়তো নিজের এন্ডিংটা জানতো। সে ভেবেছিল যে তার গল্পের ইতি কীভাবেই হবে। অন্যদিকে শেক্সপিয়ার যে এতদিন ধরে বিনা শর্তে মরফিয়াসকে হেল্প করে গেছে, সেও শেষ একটা উপহার চায় যে এতদিন তার সার্ভিস দেওয়ার দামটা সে কি পাবে। ওয়েল, ড্রিম তাকে সেটাই দেয় যেটা সে চেয়েছিল, অর্থাৎ সেই স্বপ্নের রাজ্য, অর্থাৎ ড্রিমিংয়ে মরফিয়াসের সাথে একই টেবিলে বসে জাস্ট সে ওয়াইন পান করবে। অবশেষে সব নিয়মকানুন শেষ। নতুন ড্রিম কিং তার সিবলিংসদের সাথে এখন সাক্ষাৎ করতে পারবে এবং প্রত্যেকেই ড্যানিয়েলকে, যদিও সে এখন ড্যানিয়েল না, সে হচ্ছে ড্রিম অফ দ্য এন্ডলেস, তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং একটা হ্যাপি এন্ডিং আমরা দেখতে পারি। তবে পোস্ট ক্রেডিট সিনে আমরা সেই ফেটস বা দ্য থ্রি তাদেরকে আবারও দেখতে পাই। এটা বেসিক্যালি গ্রিক গডেস, যাদের রোলগুলো এই কমিক্সে একটু মিস্ট্রির সাথে দেখিয়েছে। তারা কিন্তু ড্রিমের মৃত্যুতে একদমই খুশি না, বরং তারা এটা বোঝানোর চেষ্টা করেছে যে নিয়ম সবার জন্য এবং নিয়ম ভঙ্গের শাস্তি সবাই পাবে, সেটা একজন মানুষ হোক বা একজন এন্ডলেস। ওয়েল, এই সিরিজের আর একটা বোনাস এপিসোড রয়েছে যেটার সাথে এই মেন গল্পের কোনো কানেকশন নেই, সেই কারণে আমি সেটাকে এই গল্পের সাথে ইনক্লুড করলাম না। তবে আপনারা যদি চান তো আমি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাতে পারি, জাস্ট একটা ছোট ভিডিও হবে। তবে স্যান্ডম্যানের মেন গল্প আপাতত এইটুকুই। তবে গল্পটা কেমন যেন সম্পূর্ণ না মনে হচ্ছে, যদিও এটা সত্য যে প্রোডাকশন টিম প্ল্যান তো করেছিল যে এটাকে 4টে সিজনে বানাবে, তবে এটাকে তারা ছোট করে বাজেট টাইটের জন্য, কারণ এই সিরিজটার প্রোডাকশন কস্ট অনেক বেশি। ভিএফএক্সে কোনো কম্প্রোমাইজ কিন্তু তারা করেনি। আর একই সাথে এটার যে কমিক্স ক্রিয়েটর ছিল নেইল গাইম্যান, তার উপরে সেক্সুয়াল অ্যাসাল্টের একটা কেস হয়। আর এখন আমরা তো জানেন যে এই বড় বড় স্টুডিওগুলো তাদের পলিসিগুলো কতটা স্ট্রিক্ট। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এবং ফ্যান্টাস্টিক বিস্ট থেকে জনি ডিপ বাদ পড়ে গেল, তারপর মার্ভেলে ক্যাংয়ের চরিত্রে অভিনয় করা জনাথন মেজর্স, সেও বাদ পড়ে গেল। তো স্যান্ডম্যান সিরিজের জন্য এটাও একটা পসিবল কারণ হতে পারে। আদারওয়াইজ এত ছোট করার তাদের কোনো প্ল্যান ছিল না প্রথমে। গল্পটা খুব ইন্টারেস্টিং, আমি পার্সোনালি স্যান্ডম্যানের স্টোরিগুলো খুবই এনজয় করছিলাম, বাট আমারও বা কী করার আছে। তো দিস ইজ ইট, এই ছিল স্টোরি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। আপনাদের ওপিনিয়ন্সগুলো কমেন্ট সেকশনে একদমই লিখতে ভুলবেন না এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। লিঙ্কগুলো ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।